সেটা আমরা সামনে দেখব। তো আমরা যদি প্রথমে আসি যে মেইনলি যে জিনিসটা ডিসকাশনের পার্ট থাকে যে আমরা কেন জিআরই করবো এবং কেন এখনই জিআরই করতে যাচ্ছি আর কি বা করতে চাই। সো অনেকে আমরা মোটামুটি একটা আইডিয়া জানি, মোটামুটি যেটা জানি সেটা হচ্ছে জিআরই আসলে প্রয়োজন ইউএসের জন্য, বাট কেন প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কাজে লাগতেছে সেই জিনিসটা আমরা পুরোপুরি ধারণাটা আমাদের খুব একটা থাকে না। বাট আজকে আমরা চেষ্টা করবো সেই ধারণাটা দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে জিআরই জাস্ট একটা টেস্ট হিসাবে চিন্তা করতে পারেন যে একটা টেস্ট নিচ্ছেন। এখন এই টেস্টটা কাদের জন্য প্রয়োজন? এই টেস্টটা আপনার একমাত্র তখনই প্রয়োজন যখন আপনি চিন্তা করবেন যে আপনার কাছে এনাফ মেধা আছে, আপনি চাচ্ছেন ইউএসের মতো একটা জায়গায় ফুল ফান্ডে পড়াশোনা করতে যাবেন। পাশাপাশি যেমন আরও কান্ট্রি যেমন ইউকে অথবা হচ্ছে আপনি অস্ট্রেলিয়া ধরতে পারেন, যেখানে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন একটা স্কলারশিপের মাধ্যমে, তখন আপনার এই জিআরইটা প্রয়োজন হয়। বাট আপনি যদি মনে হয় যে আপনার এনাফ টাকা আছে, আপনার আসলে ফান্ডিংয়ের খুব একটা প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে জিআরই না করে আপনি অন্যান্য রিসোর্স দিয়ে আপনি আগাইতে পারবেন। তার মানে আপনার যে জিনিসটা খুব বেশি প্রয়োজন, যদি মনে হয় যে আপনি ভালো একটা ফান্ডিং এনশিওর করে হচ্ছে ভালো জায়গায় পড়াশোনা করবেন, তখন জিআরইটা প্রয়োজন। তবে আবার আসি কেন জিআরইটা এখন থেকে প্রয়োজন। আমরা আগে বলি জিআরই হচ্ছে একটা টাফেস্ট এক্সামের মধ্যে একটা। ওয়ার্ল্ডে যদি আপনি টপ 3 টাফেস্ট এক্সাম ধরেন, যদি একদম টাফেস্ট ধরেন, তাহলে জিআরই হচ্ছে 2 অথবা 3 এভাবে আপ ডাউন করে। সো যেহেতু একদম টাফেস্ট এক্সামের মধ্যে একটা এক্সাম পড়ে, তার মানে আপনি ধরে নিতে পারেন যে এই এক্সামটা আসলে এত ইজি না যতটা আমরা ভাবি। ঠিক আছে, তার মানে এত ইজি না বিদায়ী হচ্ছে আমাদের জিআরইটা খুব বেশি প্রয়োজন। মানে জিআরই স্কোরটা দিয়ে আসলে প্রফেসর একটা ফান্ডিং ডিসিশন নিয়ে নিতে পারতেছে। দ্যাটস আমার জিআরইটা তাহলে বুঝে নিতে হবে আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন জিআরইটা কীভাবে ইম্পর্টেন্ট, কীভাবে কাজে লাগে সেগুলো আমরা একদম সরাসরি দেখাবো। সো মেনলি আমাদের একটা মিথ কাজ করে, যেমন হচ্ছে অনেকে আপনাকে বলবে জিআরই তো অনেক ইউনিভার্সিটিতে অপশনাল অথবা নট রিকোয়ার্ড বলা থাকে, তাহলে কি জিআরইকে আমার জন্য প্রয়োজন কিনা। মনে রাখেন জিআরইটা শুধুমাত্র করোনার সময়, করোনা যখন হচ্ছে প্যান্ডামিক ছিল, তখন তারা শিথিল করছিল যে স্টুডেন্ট পাওয়ার জন্য জিআরই মোটামুটি না থাকলেও হইতো। কিন্তু সমস্যাটা হয়েছে, এবং পাশাপাশি আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা কিন্তু ইউএসএতে শুধুমাত্র সবাই যে ফুল ফান্ডে পড়াশোনা করবে তা না, তাদের কিন্তু একটা বিজনেস আছে, যেটা হচ্ছে আপনি যখন সেখানে অ্যাডমিটেড হবেন তখন কিন্তু তাদের একটা টাকা পাবে, অর্থাৎ যারা সেলফ ফান্ডে পড়াশোনা করবে। তো সবাই যদি জিআরই স্কোর থাকে বা হচ্ছে সবাই যদি আসে, তাহলে তারা আসলে এই ইনসিকিউরিটিটা কীভাবে করবে যে টাকা কামাবে। দ্যাটস ওয়াই এই জিনিসটা মাথায় রাখবেন যে যারা সেলফ ফান্ডে পড়তে যায় তাদের জন্য কিন্তু জিআরই ম্যান্ডেটরি না, জিআরইটা লাগতেছে না। তো দ্যাটস ওয়াই আপনার ওই যে পোর্টালে কিন্তু বলে দেওয়া থাকে যে অ্যাপ্লিকেশন করার জন্য জিআরইটা নট রিকোয়ার্ড বা জিআরইটা হচ্ছে ম্যান্ডেটরি না। এই ফাঁদে যদি আপনি পড়েন তাহলে আপনি আসলে যে জিনিসটা পাবেন হয়তো বা অফার লেটার পাবেন, কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে কি ফান্ডিং পাবেন না। কারণ হচ্ছে ফান্ডিংটা হচ্ছে কম্পিটিটিভ, আমি একটু দেখাবো কীভাবে ফান্ডিং কাজ করে। সো পুরো জিনিস, তার মানে জিআরই যদি আপনি দেখেন কেউ বলে আপনাকে জিআরই ম্যান্ডেটরি না, কোথাও জিআরই হচ্ছে কিছু না, তাহলে বুঝে নেবেন সে আসলে এই ট্র্যাপে আপনি পড়া যাবে না। যদি আপনি আসলেই ভালো একটা ফান্ডিং এনশিওর করতে চান, তাহলে সব থেকে সিকিউর রাস্তা হচ্ছে জিআরই। এখন আপনি বলতে পারেন ভাই আমার অনেক এক্সাম্পল আছে যে আমার পরিচিত জিআরই নাই কিন্তু সে ফান্ডিং পেয়েছে। এটার জন্য যেটা ছিল সেটা হচ্ছে একটা ভালো একটা আইএলটিএস স্কোর ছিল, অ্যান্ড দেন পেপার ছিল অনেক, দেন তার সিজিপিএটা অনেক ছিল, যেটা তাকে কি করছে একটা পারফেক্ট, সে আবার তার পাশাপাশি সে আবার প্রফেসরকে ম্যানেজ করা ট্রাই করছে, অথবা সে সেন্ট্রাল ফান্ডিং করছে বা সেন্ট্রাল অ্যাপ্লাই করছে, সেখানে হয়তো বা তার যে প্রোফাইলটা হয়তো বা বাকিদের তুলনায় স্ট্রং ছিল জিআরই না থাকা সত্ত্বেও। তার মানে কি এটা হচ্ছে এক্সেপশনাল। তো এইটা দিয়ে আপনি যদি নিজেকে এক্সাম্পল চিন্তা করেন তাহলে কিন্তু সেটা হবে না। সো এবার যদি আমরা চিন্তা করি, আমরা একটু উপরে ডিটেলসে আসি। সো জিআরই তার মানে আমার একটা প্রয়োজন পড়তেছে। এখন আমি জাস্ট কয়েকটা ইউনিভার্সিটি জাস্ট দেখাচ্ছি। এখন আমি বলি ফান্ডিংটা এর কাজ করে, তারপরে জিআরই ডিটেলসে দেখাচ্ছি। ইউএসএতে ফান্ডিং কাজ করে দুইভাবে, একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে প্রফেসর ফান্ডিং, মানে প্রফেসর ম্যানেজ করে। একটা হচ্ছে সেন্ট্রাল থেকে ডিসিশন দিয়ে দেয় অ্যাডমিশনের সাথে সাথে যে ফান্ডিং পাবে। এটা মেজরিটি সময় শুধুমাত্র পিএইচডির ক্ষেত্রে হয়, মাস্টার্সের ক্ষেত্রে এই ফান্ডিংটা সরাসরি এনশিওর খুব একটা হয় না, যদি না কোনো ইউনিভার্সিটিতে যে আর পিএইচডি আপনার প্রোগ্রামটাই নাই, মাস্টার্সে তারা কিছু ফান্ডিং দেয়, সেই ক্ষেত্রে হয়তো বা এমএসএ কিছু ফান্ডিং পাইতে পারেন।
কিন্তু মেজরিটি জায়গায় পিএইচডি ফান্ডিংটা হয়। তবে এটাও ধরেন আপনার ইউএসএ যদি 4000 ইউনিভার্সিটি থাকে, তার মধ্যে হয়তো বা সর্বোচ্চ 40 থেকে 50টা ইউনিভার্সিটি পাইতে পারেন, যেখানে সরাসরি বলে দেয় যে আমার কাছে তোমার যদি এই প্রোফাইল থাকে তুমি অ্যাপ্লাই করো, তোমাকে আমি সাথে সাথে আমার এখানে অ্যাডমিশন মানেই ফান্ডিং। এই জিনিসটা হচ্ছে খুব কম ইউনিভার্সিটি। তার মানে আপনি কি এই 4000 থেকে এই 40-50টা শর্ট লিস্ট করতে হবে, এবং এই 40-50টা যেহেতু আপনি শর্ট লিস্ট করছেন, এখানে কিন্তু জিআরই সহ স্টুডেন্টরা মানে অ্যাপ্লাই করবে সেন্ট্রালি। এখানে প্রফেসরের কোনো ম্যানেজ করার কোনো প্যারা নেই। এখানে শুধুমাত্র কি করতে হয়, এসওপিতে 3জন প্রফেসরের নাম অ্যাড করতে হয় কাদের সাথে আপনি কাজ করতে চান। দেন তারা যখন অ্যাডমিশন কমিটিতে বসবে, আপনার প্রোফাইলের সাথে যদি একটা মিলে যায়, মানে তার ইন্টারেস্ট মিলে, তখন আপনাকে কি করবে, সে হচ্ছে অফার লেটার দিবে। আর অফার লেটার পাশাপাশি আপনি অফার লেটার পাওয়া মানেই আপনি ফান্ডিং পাইছেন। সো এইগুলো কী সব ইউনিভার্সিটি, আমি কিছু নাম বলবো আজকে, বাট এগুলো আপনারা নিজেদের খুঁজতে হবে। সো আরেকটা হচ্ছে প্রফেসর ম্যানেজ। এখন ধরেন আপনি সেন্ট্রাল অ্যাপ্লাই করলেন, পাশাপাশি আরও তো ইউনিভার্সিটি আছে প্রায়, ধরেন এখানে প্রায় তাহলে 3950টা ইউনিভার্সিটি। সেটা কি করবেন, এখানে ধরেন আপনি কি করবেন, ওইসব ইউনিভার্সিটিতে প্রফেসরদের হাতে কিছু ফান্ড থাকে, প্রফেসরদের এই প্রফেসর থেকে যদি আমি মেল টিল করে যদি তারা যদি আমার প্রোফাইল পছন্দ করে, তখন সে ফান্ডের এনসিউরিটি দেয়। দেন আমরা তখন সেন্ট্রালি অ্যাপ্লাই করলে আমাদের সরাসরি ফান্ডিংটা হয়। তার মানে এই 2 রকম ফান্ডিংটা আমার হয়। এখন 2 রকম ফান্ডিং ক্ষেত্রে মাস্ট বি যেটা প্রফেসররা দেখে সেটা হচ্ছে জিআরইটা পারফেক্টভাবে আসে কিনা। কেন লাগে, কারণ জিআরই হচ্ছে একটা প্যাকেজ। যেমন আমি যদি বলি জিআরই বাদে বাকি সব জিনিসগুলো আপনার একটা স্টুডেন্টের কাছে থাকে। কি কি জিনিস লাগে একটা রিকোয়ারমেন্টের জন্য, আমি যদি জাস্ট যে কোনো একটা ইউনিভার্সিটি, জাস্ট আমি এখানে 3টা ইউনিভার্সিটি জাস্ট লিঙ্ক করা আছে, আমি একটু ওপেন করি। ধরেন একটা ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটি কী কী লাগে, রিকোয়ারমেন্ট কী লাগে, আমি যদি আরও দেখি, ধরেন এটাতেও যাই, যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কী কী লাগে। রিকোয়ারমেন্ট যদি আমরা ক্লিক করি, দেখেন রিকোয়ারমেন্ট লাগে একটা, তাদের আপনার ডিগ্রিটা আছে কিনা, আপনার যদি ডিগ্রি থাকে সেটা। দেন দেখেন তারা স্পেসিফিক বলে দিচ্ছে যে আমার এখানে অ্যাপ্লাই করতে গেলে জিআর স্কোরটা কী লাগে। জিআর স্কোর সুন্দর করে দেখেন AW4, এই যে এখানে বলছে ডাইরেক্ট প্রোগ্রাম, যারা হচ্ছে এমএসসি থেকে মানে বিএসসি থেকে সরাসরি পিএইচডি অ্যাপ্লাই করবে, তাদের মিনিমাম জিআরই লাগবে 310 এবং অ্যানালিটিক্যাল রাইটিং লাগবে 4। আর যারা মাস্টার্স করে আসবে তাদের লাগবে 304 এবং অ্যানালিটিক্যাল রাইটিং লাগবে 3.5। আর কোয়ান্টিটিভ স্টোর মাস্ট বি অ্যাটলিস্ট 70%, মানে পার্সেন্টাইলে 70-এর উপর থাকতে হবে, তখন আপনি এই ইউনিভার্সিটি থেকে ধরতে পারেন। তার মানে দেখেন একটা ট্রান্সক্রিপ্ট, একটা জিআরই স্কোর, একটা আইএলটিএস স্কোর, 3টা লেটার অফ রিকমেন্ডেশন, একটা এসওপি, এই জিনিসগুলো তাহলে লাগবেই। এখন ধরেন দেখেন আপনি যদি জিআরই না দেন, ধরেন এটা এখানে জিআরই মাস্ট বি লাগবে, এখানে আপনি ভালো করে বুঝতেছেন এই ইউনিভার্সিটি যদি আপনি ফান্ডিং এনশিওর করতে চান, কারণ এখানে বলা আছে দেখেন জেনারেল স্কুল আর রিকমেন্ডেড অল পিএইচডি অ্যাপ্লিক্যান্ট। কেন, কারণ হচ্ছে কনসিডার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। তার মানে আপনি যদি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা ফান্ডিং চাইতে চান বা ওখান থেকে নিতে চান, তাহলে অবশ্যই এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার জিআরই স্কোরটা লাগবেই, আদারওয়াইজ আপনাকে সে কনসিডারই করবে না। সেম গোস্ট যদি আমি আরও ইউনিভার্সিটি যদি আমি আরেকটু দেখতে চাই, ধরুন সাপোজ এখানে দেখেন জিআরই স্কুল লাগবে, বাট এখানে কাট অফ মার্কটা বলে দেয় নাই, কাট অফ মার্ক। এবং দেখেন আবার দেখেন ইউনিভার্সিটিগুলো কিন্তু সরাসরি বলে দেয় তারা কি অ্যাপ্লিকেশনের সাথে সাথে সে ফান্ডটা দিচ্ছে। দেখেন ফুল টাইম পিএইচডি স্টুডেন্ট হু আর অ্যাওয়ার্ডেড গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ রিসিভ 100% ওয়েভার। তার মানে মোটামুটি তারা ওয়েবার সে ডিসিশন দিতেছে যে ঠিক আছে যারা আমার এখানে আসবে পিএইচডি তারা হচ্ছে ফান্ড পাবে, অবশ্যই আর্লি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। তো এমন কোনো ইউনিভার্সিটি দেখাইতে পারবেন না যে সে ফান্ডিং দিচ্ছে ওয়েবসাইটে বলে দিচ্ছে বা জিআরই রিকোয়ার না। সো আমি চাইলে আপনাকে অনেক ইউনিভার্সিটির নাম দিতে পারবো যে ইউনিভার্সিটিগুলো সরাসরি অফার করতেছে যে আমার কাছে ফান্ড আছে তুমি অ্যাপ্লাই করো, কিন্তু এখানে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার কাছে একটা পারফেক্ট স্কুল লাগবে, আদারওয়াইজ আপনি পারবেন না। যেমন আমি আরও ইউনিভার্সিটি আপনি দেখাতে পারি, যেমন হচ্ছে আমি যদি এখানে দেখাই, ধরুন একটু সার্চ দিয়ে দাঁড়ান, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, সবাই ঠিকঠাক শুনতেছেন?
হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে না তো, দ্যাটস ওয়াই বলতেছি। ওকে, দেখেন আমি এখানে আরেকটা ইউনিভার্সিটি করলাম, সেটা হচ্ছে নিউ জার্সি। দেখেন তাদের ক্ষেত্রে বলা আছে কি, তাদের সব জায়গায় দেখেন রিকোয়ারমেন্ট কি, একটা সিবি, একটা এসওপি, আপনার ট্রান্সক্রিপ্ট, এবং হচ্ছে এই যে আইএলটিএস অথবা টোফেল, তিনটা রিকমেন্ডেশন লেটার, এইগুলো সবার লাগবে। এক্সেপশনাল শুধুমাত্র কিছু মানুষের জিআরই থাকবে, কিছু মানুষের থাকবে না। দেখেন আপনি যদি এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান, এখানে বলে দিয়েছে দেখেন, টু বি কনসিডার ফিনান্সিয়াল সাপোর্ট, অ্যাপ্লিকেশন ডেডলাইন ডিসেম্বরের 15-এর মধ্যে করতে হবে। দেন হাওয়ার উইল কন্টিনিউ অফার। দেখেন নিয়ারলি অল পিএইচডি স্টুডেন্ট এনরোল ইন দ্য প্রোগ্রাম আর ফুল সাপোর্টেড অ্যাজ টিএ অথবা আর এ। তার মানে আপনার যদি এখানে একটা পারফেক্ট প্রোফাইল থাকে, আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন, তার মানে আমি ধরে নিতে পারেন যে এখানে আপনি যদি চান্স হয় পিএইচডিতে, তার মানে আপনার ফান্ড সহই চান্স হবে। এই যে একটা এনসিইটি, এটাও কিন্তু খুব বড় ব্যাপার, কারণ আপনার প্রফেসর ম্যানেজও করেন নাই, তারপর আপনি হচ্ছে ফান্ডিংটা এনশিওর করতে পারতেছেন যদি আপনার হয়। তো এখানে যারা অ্যাপ্লাই করবে সেন্ট্রালি, প্রফেসর ম্যানেজ করলো না, তার মানে কি তাদের মধ্যে আপনার কি থাকতে হবে, অবশ্যই একটা ভালো একটা প্রোফাইল থাকতে হবে। এখন অনেকে সিজিপিএ কম থাকে, অনেকের হচ্ছে আপনার আইএলটিএস একটু কম থাকলো, অনেকের এসওপি একটু ডাউন থাকলো, কিন্তু তার জিআর স্কোর ধরেন 330, এটা কিন্তু বাকি সব কিছু স্কোর এসে ঘুরে ফেললো। তার মানে কি জিআর একটা প্যাকেজ, যে প্যাকেজটা আপনাকে এনসিওরিটি দিবে যে আপনি একটা ভালো একটা ফান্ডিং পাবেন, সেটা। সো ইফ আপনি চিন্তা করেন বাইরে পড়াশোনা করব, সেলফ ফান্ডে পড়াশোনা করব না, একটা লাইফ লিড করবো সুন্দরভাবে, তখন আপনার জিআইটা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। আমি আরও হিউজ পরিমাণ ইউনিভার্সিটি দেখাইতে পারবো, তারা সরাসরি বলে দিচ্ছে জিআই এত হলে আমরা ফান্ডিং দিব। তার মানে এগুলো রিসার্চ, আপনাদের এটা অভাবটা কি, যে আপনারা যদি এগুলো না জানেন যে এটা অভাবটা হচ্ছে আপনার রিসার্চের অভাব। যেমন আমরা যদি আরও কিছু ইউনিভার্সিটি নাম দিতে পারি, যেমন আইওয়া ইউনিভার্সিটি, যেটা তারা তারা কিন্তু সরাসরি বলাই আছে যে আমাদের ফান্ডিং হওয়া মানে আমাদের এখানে সরাসরি ফান্ডিং হওয়া। ইভেন তো আরও যদি আমি আপনাদের ইউনিভার্সিটির নাম বলি, ইউনিভার্সিটি তো অনেক আছে, আরও ধরুন হচ্ছে জন হপকিন্স যেটা আছে, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল আছে, সবগুলো কিন্তু আপনার সরাসরি ফান্ডিং হয় সরাসরি। অর্থাৎ আপনার এখানে বলাই আছে আপনি এসে আমাকে কী করিয়েন না, প্রফেসরের নক দেওয়ারও দরকার না, আমি ফান্ড দিব মানে সরাসরি ফান্ড দিব। তার মানে কি জানা বুঝলাম আমরা, বুঝলাম হচ্ছে এরকম যে আমরা সবার থেকে যদি ইউনিক থেকে আমরা যদি একটু হচ্ছে নিজের প্রোফাইলগুলোকে একটু গুছিয়ে রাখি, আমাদের ওই প্রফেসর ফান্ডিং ম্যানেজ করার চাইতে অবশ্যই সবাইকে প্রফেসর ম্যানেজ করতে হয়। মানে আমাদের জিনিসটা হয় কি, সবাইকে আমাদের প্রফেসরকে মেল দিতে হয়, কারণ আমরা তো শুধুমাত্র এই সেন্ট্রাল অ্যাপ্লাই বসে থাকলে হবে না। প্রফেসরদের নক দিয়ে প্রফেসররা যদি আমাকে বলে দেয় ওকে, তখন কিন্তু আমার সিউরিটিটা বেশি থাকে। তো তার মানে আমরা কি বুঝলাম, আমরা চাইলে আমরা সেগুলোর থেকেও মানে আইডিয়া নিতে পারি, যে আমরা সেখানে প্রফেসরও মেল দিতে পারি, পাশাপাশি টাইম, এই যে ডিসেম্বরের 15 তারিখে যেমন শেষ হয়ে যায়, এই টাইমের আগে আমরা যেন ঠিকঠাকভাবে আমাদের মানে ফান্ডটা ইনশিওর করতে পারি। দ্যাটস আমাদের দরকার হচ্ছে এই জায়গাটা, যে আমরা একটা পারফেক্ট একটা প্রোফাইল থাকুক, এই প্রোফাইল অনুযায়ী পরবর্তীতে অ্যাপ্লাই করবো। কথা কি বুঝতে পারছি? বুঝতে জি পারছি ভাইয়া সবাই? বুঝে গেছি। জি ভাইয়া। সো তার মানে আমাদের সবার কাছে কি আছে, আপনি যে কোনো দেশে পড়াশোনা করেন না কেন, একটা সিবি তার থাকে, একটা এসওপি থাকে, এলওআর থাকে, আইএলটিএস স্কোর থাকে, যদি পেপার থাকে থাকে এটা প্লাস। এই দুইটা জিনিসে আপনাকে কি করবে, আপনার বাকিদের থেকে, আপনি তো নিজের কম্পিটিশনটা এখানে আপনার সাথে আপনার না, কম্পিটিশনটা এখানে আমার স্টুডেন্টের সাথে আপনার না, কম্পিটিশনটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই অ্যাপ্লাই করতেছে, তাদের সাথে আপনার, যে আপনি তার সাথে সেটা মিলাতে পারতেছেন কিনা। তার মানে কি, আপনি এই চাইলে এখন এই যে সিজিপিএ যেটা বা সিবিতে যে সিজিপিএটা, সেটা চাইলে এখন আর চেঞ্জ করতে পারবেন না, আপনার হয়ে গেছে। আপনি এসওপি চাইলেই যে অনেক বেশি স্ট্রং করে আপনার জিআরই খারাপ করে করতে পারবেন তা না, এসওপি একটা পারফেক্ট করে ফেললেন, এলওআর 3টা নিলেন, আইএলটি আপনি চাইলে এখন জাস্ট এই দুইটাতে কাজ করতে পারেন, আইএলটিএস এবং জিআরইতে। সো আইএলটিএস 7 যদি রাখতে পারেন এনাফ, স্পিকিংয়ে 7 থাকলে এনাফ, দেন জিআরই। এখন এই জিআরই আপনি যত বেশি পাবেন, মনে রাখবেন আপনার বাকিদের থেকে তত আগে থাকবেন, কারণ এগুলো চাইলেই অন্যরা অ্যাচিভ করতে পারে, বাট এই জিনিসটা চাইলেই সবাই অ্যাচিভ করতে পারে না। আপনি যদি চিন্তা করেন, আমার একটা ব্যাচে 30 জন 40 জন ভর্তি হলেও স্কোর আনতে পারে 4 থেকে 5 জন, তার মানে বাকিরা জ্বরে পড়ে যায়, বাকিরা কেউ স্কোর আনতে পারে না। এই তার মানে এই 5 জন শুধুমাত্র বেরোতলে, তাহলে চিন্তা করেন বাংলাদেশটা অ্যাভারেজ একটা ব্যাচের জন্য যদি 3-4 জন মেন্টর আছে, তারা আসলে 10 থেকে 15 বা 20 জন বের করতে পারে পারফেক্ট স্টুডেন্ট। এই 20 জনের সাথে শুধু আপনি কম্পিট করতেছেন। সো ইউনিভার্সিটি আছে 4000,
সো 4000-এর মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার প্রোফাইল অনুযায়ী, শুনেন সবাই সব প্রোফাইলের সাথে খাপ খাওয়াবে না। ধরেন আইওয়া ইউনিভার্সিটি, এখন এখানে অ্যাপ্লাই করে ফান্ড পাইতে গেলে আপনার সিজিপিএ লাগবে 3.5, মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। বাট আপনি যদি মিয়ামি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন আপনার সিজিপিএ লাগবে 3 থাকলে আপনার, আর জিআরই যদি 310 থাকে আপনি মাস্টার্সে ফান্ড পাবেন। মিয়ামি ইউনিভার্সিটি অক্সফোর্ড আমি লিখে দিলাম। তার মানে আপনি যদি এই প্রোফাইল নিয়ে এখানে অ্যাপ্লাই করেন তাহলে তো হলো না। জিনিসটা কি বুঝাতে পারছি? ক্লিয়ার? কি বলতে চাচ্ছে বুঝছেন? সবাই একটু রেসপন্স করেন। জি ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। তার মানে বুঝতে পারছি, আসলে রেসপন্স করতে হলে তো প্রত্যেকটা প্রোফাইলের নিজস্বতা থাকে, র্যাঙ্কিং থাকে, ইউনিভার্সিটি সিলেকশন একটা ব্যাপার থাকে। যেমন কিছু ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্টে পিএইচডি নাই, তো এটা মাস্টার্স, তাহলে অবশ্যই মাস্টার্সে ফান্ডিং কিছু থাকবে, আপনি তাহলে ওইখানে মাস্টার্স করবেন। এখন ধরেন কিছু ইউনিভার্সিটি পিএইচডি আছে, সেখানে তারা মাস্টার্সে ফান্ডিং দিবে না উইদাউট প্রফেসর ম্যানেজড। প্রফেসর যদি আপনার প্রোফাইলে অনেক বেশি ম্যানেজ থাকে তাহলে দিল। তার মানে আপনি যদি একটা ভালো ফান্ডিং এনশিওর করতে চান অবশ্যই আপনাকে জিআরই স্কোরটা থাকা উচিত। উইদাউট জিআরই স্কোর আপনি ইউএসএতে ফান্ডিং মেনশন করা খুব কঠিন। এক্সেপশনালটা আমরা উদাহরণ দিব না, ধরেন আপনার তার সিজিপি আছে মাস্টার্স এবং ধরেন বিএসসিতে 3.96 করে, এখন আপনি তো এক্সেপশনাল, আপনার সাথে তো আপনার ধরেন পেপার আছে 5টা, তো আপনি হয়তো বা পারডুতে অ্যাপ্লাই করলেন। সাপোজ আমি পারডুতে অ্যাপ্লাই করলাম, পারডুতে অ্যাপ্লাই করে আপনার প্রফেসর দেখলো সিজিপি এক্সিলেন্ট, 5টা পেপার আছে, আইএলস হচ্ছে 7 বা 8 উঠে গেল, আপনাকে তো জিআরই ছাড়াও সে কনসিডার করতে পারে। এখন আপনি তো আসলে সবার সাথে কম্পিট করতে পারবেন, মানে সবাই তো আর এখানে এই স্কোর নিয়ে বসে থাকে না। দ্যাটস আপনাকে ওভারঅল চিন্তা করতে হবে যে আমি এটা। সো কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, সেন্ট্রালি অ্যাপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটি ফান্ড দিচ্ছে, এগুলো ম্যানেজ করা, খোঁজা, এটা একটা রিসার্চের পার্ট। সো আফটার জিআরই আমরা বলাই আছে জিআরই পরে টোফেল দিবেন বা আইএলটিএস দিবেন, দেন ইউনিভার্সিটির শর্ট লিস্টিং, এটা খুব ইম্পর্টেন্ট করলেন। এসওপিএল ওয়ার এখন থেকেই হয়তো বা চিন্তা করে থাকলেন, দেন অ্যাপ্লিকেশন টাইমের আগে কমপ্লিট করলেন, দেন তারা ডিসিশন ফান্ডিংয়ে দেবে, দেন ভিসাতে বসবেন। তো এইখানে প্রত্যেকটা জিনিস আবার বিস্তর কথাবার্তা থাকে, বাট আমরা সেগুলো নিয়ে আজকে যাব না। তবে চেষ্টা করব যে সিবির মধ্যে যেন একটা নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট থাকে। পার্সোনাল ওয়েবসাইট বলতে যেমন একটা ব্লগ ওয়েবসাইট থাকে বা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে নিজের নামে, যেমন www.suppose কোনো একটা .com, আপনার নামটা .com। তো এইখানে যদি আপনার সব ধরনের রিসার্চ আর্টিকেল, মানে প্রফেসর এগুলো দেখে যে আপনি কি স্মার্ট কিনা, আপনার লিঙ্কে ক্লিক করলে যদি দেখে আপনার সব ধরনের ডিটেলস দেওয়া আছে, আপনি হয়তো বা কোনো টপিক যেটা ধরেন আপনার পেপারগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া আছে, ডিটেলস, আপনি তো সিবিতে এত ডিটেলস লিখতে পারবেন না। আপনার ক্লিক করতে গেলে আপনার যাইতে হবে হয়তো রিসার্চ গেটে যেতে হবে অথবা গুগল স্কলারে যেতে হবে। বাট আপনার যদি একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে এটা খুব ভালো। মানে আপনি জাস্ট সিবিটা যখন শুরু করবেন প্রথমেই এই যে রিসার্চ গেট এগুলো আলাদা অ্যাড না করে আপনি জাস্ট ওয়েবসাইট হিসেবে অ্যাড করলেন, ওয়েবসাইটে ক্লিক করলে আপনার সব কিছু পাচ্ছে, আপনার হবি থেকে ধরে এগুলো প্রফেসররা প্রিফার করে। তো যদি প্রফেসর ফান্ডিংয়ের দিকে যেতে চান বা যাই কিছু করেন না কেন এগুলো রাখার ট্রাই করেন, একটা পার্সোনাল ওয়েবসাইট থাকলে এটা ভালো। তো পার্সোনাল ওয়েবসাইট মোটামুটি যারাই গেছে তাদের মোটামুটি থাকে, বাট না থাকলেও সমস্যা নেই, বাট এটা ইম্পর্টেন্ট। যদি পেপার থাকে এটা তো অনেক ভালো, রিসার্চ পেপারে যদি কাজ থাকে, আর না থাকলে আপনার যে থিসিসটা আছে সেটাকে ইউজ করবেন যে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে। আর যদি কিছুই না থাকে চোখ বন্ধ করে জিআরই স্কোর 315+ আনার ট্রাই করেন। এবার যত বেশি আনবেন তত আপনার জন্য ভালো কাজ করবে। সো এই হচ্ছে জিআরই এবং জিআরই। এখন আমি বলি জিআরই এখন কেন, প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন আপনার যারা এখন আছেন কেউ ফল 26-এ অ্যাডমিশন নিতে পারবেন না, কারণ আপনার সময় নাই, কারণ আপনি ভালো করে দেখছেন অ্যাপ্লিকেশন করতে হবে ডিসেম্বরের 15 আগে। তার মানে আপনার এখন আসার মানে ডিসেম্বরের 15 আগে আপনাদের কোনো ধরনের প্রোফাইল আপনাদের রেডি না, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা সবাই আসলে ফল 27-এর জন্য একদম পারফেক্ট সময় শুরু করতেছেন, মানে ধরে না যে সেকেন্ড টাইমার স্টুডেন্ট অ্যাডমিশনের সময় যে একদম শুরু করলাম আমার কাছে পর্যাপ্ত সময় আছে। আপনারা আসলে এখন মানে পর্যাপ্ত সময় আছে, আপনার কনসিস্টেন্সি যদি হালকাভাবে পড়ে যান আপনারা একটা ভালো স্কুলে ধান্দা যেতে পারবেন। আদারওয়াইজ হবে কি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন হচ্ছে ফল 27 যদি শুরু হয় সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন শুরু হবে, অনেকে এসে মানে গ্র্যাজুয়েশনের পরে শুরু করতে আসবে মে মাসে বা জুন মাসে, যারা এই যে যেমন আমাদের আগের ব্যাচগুলো জুন জুলাই অগাস্টে শুরু করছে, তো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এখন অনেক লাস্ট সময় তারা পরীক্ষা দিচ্ছে, তারা 305 310 পাওয়াটা তাদের জন্য অনেক পরিমাণ, যে পরিমাণ কষ্ট করতে হইতেছে
অভাবও নেই, কারণ জিআরই এত ইজি না, আমরা সামনে যখন যাবো টপিকগুলো নিয়ে সেটা। বাট আপনি চাইলেই কি করতে পারেন, একটা পারফেক্ট স্কোর নিয়ে যাইতে পারেন, যেমন 2027 মানে 27 মানে হচ্ছে 2026-এর অগাস্ট পর্যন্ত আপনি সময় পেতেছেন কি করতে, জিআরই এবং আইএলটিএস করার জন্য। ঠিক আছে, তার মানে আপনি যদি চেষ্টা করেন যে আমি অগাস্ট না জুন মাসে পরীক্ষা দিব, তার মানে চিন্তা করেন আপনার এনাফ সময়। তার মানে কি এইখানে আপনি চাইলে বেসিক করতে পারেন, অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করতে পারেন পুরো সময়, হয়তো বা মাঝখানে। আবার মনে রাখেন জিআরই একটা এক্সাম, যে এক্সামে কনসিস্টেন্সি ব্রেক হবেই, আপনাদের বিরক্ত কাজ করবে, মাঝখানে অনেক ধরনের সমস্যা হবে। আমি বললাম কি, আপনারা যদি 50 জন অ্যাডমিট হন, সেখান থেকে পরীক্ষায় বসতে পারবেন সর্বোচ্চ 10 জন, তার মানে আমার এখানে সব 40 জনই আমার হচ্ছে চলে যাবে বিকজ অফ বিভিন্ন ধরনের কারণে। সবাই কিন্তু ডেডিকেশন নিয়ে আসছেন, বাট 40 জন এখানে মিসিং থাকবেন। ঠিক আছে, সো এইখানে আপনার মাথায় রাখতে হবে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি। সো আমি চেষ্টা করবো কনসিস্টেন্সি ধরে রাখার। জিআরইটা যদি আপনি শেষ করতে পারেন, আপনি ধরেন জিআরই শেষ করে ফেললেন, 5 বছর থাকবে, আপনি যে কোনো সময় সেটাকে ইউজ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। তবে জিআরই ছাড়া মাথায় রাখেন যে ফান্ডিংটা এত ইজি না, মানে যদি যারাই ফুল ফান্ডিং গেছে তারা আসলে জিআরইটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এখন এই স্লাইড নিয়ে কারো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা সামনে যাওয়ার আগে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, আমার আসলে থিওরি নিয়ে আপাতত আরো পরে করব, কিন্তু আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছি, মানে অ্যান্সার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের থিওরি অথবা আইএলটিএস কোনটা আগে আমি প্রিপারেশন নিলে একটু থাকে না যে অ্যাডভান্টেজ একটু বেশি আচ্ছা, পাবো? আমি এটার আপনার আনসার দিই। ধরেন আমি আপনাকে সহজ ভাষায় বলি, ধরেন আপনি এখানে আপনার শর্ট লিস্টের ব্যাপার আছে। ধরেন আপনি শুধু ইউএসএ টার্গেট করতে যাচ্ছেন ফুল ফান্ডেড, সেই ক্ষেত্রে জিআরই আপনার লাগতেছে, তাহলে আগে আইএলটিএস দেওয়ার কোনো মানে নাই। যদি আপনি চান যে আমি ইউএসএ শুধুমাত্র একটা শর্ট অপশন, আমি তাড়াতাড়ি অন্য ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবো, অন্য দেশের ইউরোপ অ্যাপ্লাই করবো, এটা তাহলে আইএলটিএস দিতে পারেন। তবে জিআরই দিলে যে পরিমাণ আপনার ব্রেইন স্ট্রমিং হবে, যে পরিমাণ, কারণ একটা জিআরইর প্যাসেজ বোঝা, যদি আইএলটিএসে ধরেন আপনি 9 পাইছেন রিডিংয়ে, তাও আপনি জিআরইতে এসে কুল ঠিকানা পাবেন না। কিন্তু আপনি জিআরই করে ফেললে আইএলটিএস আপনি 2 মাসে বা 1 মাসে পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু আইএলটিএস আপনি করলেও জিআরইর জন্য সেম 6-7 মাস দিতে হবে। শুধুমাত্র জিআরইর এডব্লিউতে আপনি হেল্প পাবেন আইএলটিএসের রাইটিংয়ের পার্ট 2 করে। কিন্তু জিআরই করলে, আগে করলে হবে কি, জিআরই যে রিডিংগুলো, প্যাসেজগুলো, এগুলো এত পরিমাণ লজিক্যাল থিঙ্কিং করতে হয় যে আপনি এইগুলো পড়লে আইএলটিএসের রিডিংগুলো পানিবাদ মনে হবে, পড়লেই বুঝবেন। কথা কি বুঝাইতে পারছি ডিফারেন্সটা কি? কারণ জিআরইর জন্য আপনার কি করতে হবে, যদি আপনি জিআরইতে ভালো করতে চান ভার্বালে, তাহলে আপনাকে হিউজ পরিমাণ ভোকাবুলারি পড়তে হবে, যে ভোকাবুলারি আপনি জীবনে দেখানো না, অনেক ভোকাবুলারি। কিন্তু আইএলটিএস করার জন্য কিন্তু এত ভোকাবুলারি অ্যাডভান্স পড়া লাগে না। তার মানে বুঝতেই পারতেছেন জিআরইটা টাফেস্ট। এটা করলে আপনার এটা ইজি হয়ে যায়, বাট এটা করলে আপনার এটা আবার সেম ইফোর্টই দিতে হবে, জিআরই যেরকম ইফোর্ট দেয়। বুঝতে পারছেন আপু, কি বুঝছেন? জি জি ভাইয়া, থ্যাঙ্কস, বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন এখানে? ভাইয়া যে কোনো কান্ট্রির ফুল ফান্ডেড এর জন্য জিআরই মাস্ট? না, মানে আমরা জিআরইটাকে ধরা হয় ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই দিকে, বাট অন্যদের তুলনায় হচ্ছে ধরেন ফুল ফান্ডিং তো, যেমন যেমন আপনি অস্ট্রেলিয়া চিন্তা করেন, অস্ট্রেলিয়া মাস্টার্সে তো ফুল ফান্ডিং তারা দেইবেই না। তারা কি করে, তাদের তো বিজনেসটাই এটা। আবার অনেক ইউনিভার্সিটি, অনেক দেশ আছে যেমন হচ্ছে ইতালি, জার্মানি, তাদের তো টিউশন ফি নেই, তাদের জন্য আবার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে ওই যে ব্লক অ্যাকাউন্ট, বা অন্য ইরাসমাসের জন্য তো জিআরই দরকার নাই, আপনি চাইলেই হচ্ছে হয়ে যেতেছে। কিন্তু জিআরই হচ্ছে প্লাস হিসেবে কাজ করবে অন্য অন্য জায়গায়। যেমন ইরাসমাসে যদি আপনি জিআরই স্কুটার সহ অ্যাপ্লাই করেন, বাকিরা কেউই তো জিআরই দিচ্ছে না, সো আপনার প্রোফাইলটা ভারী থাকবে। তবে যেমন হচ্ছে আপনি অন্য জায়গায় ধরেন আপনার কাছে 20-30 লাখ টাকা ব্লক অ্যাকাউন্ট দেখানোর মতো টাকা আছে, তাহলে তো আপনি এমনিতেও জিআরই দিবেন না। জিনিসটা কি বুঝাইতে পারছি? আপনার কাছে 30 লাখ টাকা থাকলে আপনি জিআরই দিবেন কষ্ট করে? আচ্ছা, কানাডাতে কি জিআরই দরকার হয়? মানে আপনি ফান্ডিং এর জন্য দরকার হয়,
বাট ফান্ডিং আচ্ছা। ছাড়া আপনি নিজের টাকায় পড়লে তো দরকার নেই। স্কলারশিপ ধরেন দুইটা জিনিস এখানে, কিন্তু ফুল ফান্ডেড আর একটা স্কলারশিপ মানে আপনাকে হয়তো বা আপনি অ্যাপ্লাই করলেন, আপনি মানে বিভিন্ন স্কুল দেখে আপনাকে হয়তো 70% পর্যন্ত স্কলারশিপ দিল, তাও কিন্তু আপনার 20 লাখ টাকা লাগতেছে। আবার টাকা কত লাগতেছে সেটা ব্যাপার না, আবার ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগতেছে। বাট আপনি একটা হচ্ছে ফুল ফান্ডেড, তখন কিন্তু ব্যাংক স্টেটমেন্টের এটা আর কিছু না গেল, ডিফারেন্টটা বুঝছেন? স্কলারশিপ মানে আপনাকে কিছু মৌকুব করা, আর ফান্ডেড হচ্ছে ফুল দেওয়া। যে এটা করবেন সেই ফান্ডেডের জন্য, নট স্কলারশিপের জন্য। জি বুঝেছি, থ্যাংক ইউ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। ভাই আমি জানি না আপনি সামনে এটা নিয়ে আলোচনা করবেন কিনা, বাট জাস্ট আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে ভাইয়া যারা আর কি প্ল্যান আছে যে ইউএসএ তে টিএ অর আর এ পজিশনে হচ্ছে যেতে চায় ফুল ফান্ডে, সেই ক্ষেত্রেও তো মানে জিআরটা ম্যান্ডেটরি লাগে, এটাই তো মানে আমি বুঝলাম যতটুকু এতক্ষণ জানি। ধরে, জিআরই ছাড়া তো ওরা তো এখানে বলে দিয়েছে জিআরই। এই যে দেখেন টিএ এবং আর এ হইতে গেলে এই দেখেন নিয়ারলি অল দ্য পিএইচডি স্টুডেন্ট এনরোল প্রোগ্রাম আর ফুললি সাপোর্টেড এজ হয় আর এ দিব অথবা টিএ দিবে। এই ফিনান্সিয়াল সাপোর্টটার জন্য এই যে দেখেন সুন্দর করে বলে কি দরকার, দিস ইজ ম্যান্ডেটরি নট ক্যান নট বি ওয়েড। কথা বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে কি মানে টিএ বা আর এর যে পজিশনটা, এটা কি জিআরই স্কোর উপর ডিপেন্ড করে কিনা? এটা মানে মেইন কথা হচ্ছে ফান্ডিংটা হয় ওভারঅল একটা প্যাকেজের মতো। এখন ধরেন আপনার জিআরই স্কোর ধরেন সাপোজ 310, কিন্তু আবার সিজিপিএ 3.5, আবার হচ্ছে ধরেন আইএলটিএস স্কোর 7, তো ওভারঅল একটা সুন্দর একটা প্যাকেজ হয়ে গেল। আবার ধরেন আপনার সিজিপিএ 3 মাত্র, জিআরই স্কোর 320, আইএলটিএস হচ্ছে 7, তাহলে আবার এটা একটা সুন্দর একটা প্যাকেজ, যে ওই যে সিজিপি কম ছিল এটাকে কিন্তু বাড়াই ফেলছে। জিনিসটা হচ্ছে যে ধরেন 100 জন স্টুডেন্ট নিবে তারা এখান থেকে, ধরেন অ্যাপ্লাই করলো 200 জন, 100 জন নিবে। এই 100 জন আপনার টপ 100 হইতে হবে। ডিফারেন্টটা বুঝছেন? জি জি ভাইয়া। সো প্যাকেজ অনুযায়ী টপ হইতে হবে, এবং পাশাপাশি প্রফেসরদের নাম উল্লেখ করতে হয়। যেমন আপনার ওই যে অ্যাপ্লিকেশনের সময় 3 জন বা 5 জন প্রফেসরের নাম দিতে হয় যে কাদের সাথে আমি কাজ করতে চাই। দেন ওই প্রফেসররাও আপনার প্রোফাইলটা দেখে যে হ্যাঁ আপনি হয়তো বা আগে যদি কোনো থিসিস করে থাকেন, আপনার থিসিসের টপিকের সাথে যদি তারটা মিলে, তখন সে আপনাকে অফার করে। কথা কি বুঝছেন? সেন্ট্রালে কি হয়, অবশ্যই নাম উল্লেখ করতে হয়। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া স্পন্সরশিপ নিয়ে যদি কিছু একটু বলতেন। স্পন্সরশিপ বলতে মানে এই যে অনেকে বড় ভাইদের বলতে শুনছি যে স্পন্সর পাইছে, স্পন্সরের মাধ্যমে গেছে। হচ্ছে এইখানে না জানা, এটা তো আপনার ফান্ডিং এর ক্ষেত্রে স্পন্সরশিপের কোনো টপিক নাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ফুল ফান্ড হলে এখানে স্পন্সরশিপ ব্যাপার কিছু না, পুরোটাই আপনি জাস্ট প্লেন বার আপনার লাগবে, আর কিছু না। ঠিক আছে? এবার আসি, এখানে আপনার কিছু না, এই জন্যই তো যে এটা কষ্ট করে পড়বেন। আদারওয়াইজ যদি স্পন্সরশিপই লাগতো, আপনার টাকার জন্য ধারে ধারে ঘুরতে হতো, তাহলে তো জিআর মতো কষ্ট কাজ করতেন না আপনি। আচ্ছা ভাইয়া আরেকটা কোশ্চেন আছে যে, আচ্ছা ভাইয়া আরেকটা কোশ্চেন হচ্ছে যে ধরেন আমি যদি ফান্ড পাই, সাথে থাকে না আমাদের কিছু ডিপেন্ডেন্টস থাকে, লাইক স্পাউস, বেবিজ এরকম থাকতে পারে, তো আমার এটা মানে কাভার করে কিনা, বা এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন করার সময় স্পাউস তথ্য দিতে হয়। এখন এমন যদি হয় আপনার বিএটা করছেন অ্যাডমিশনের পর, তখন তো আর তারটা কভার করবেন, তখন আপনি ওইখানে যেয়ে আবার অ্যাপ্লাই করতে হবে। মানে অ্যাপ্লিকেশন তো এখন করে ফেলতেছেন ফলের জন্য, এখন আপনি বিয়ে করেন নাই, তো ভিসার আগে আগে বিয়ে করলেন, তখন তো আপনার তারটা কভার করবে না, ভিসাতে রিজেকশন হবেই তারটা, এফটোটা। বুঝেন নাই? ও আচ্ছা বুঝতে পারছি। অ্যাপ্লিকেশন করার সময় স্পষ্ট তথ্য দিতে হয়, তখন তারা ওইভাবেই ফান্ডিংটা দেয় যে দুইজন মানুষ চলতে কিরকম লাগে। যদি কোনো জায়গায় হচ্ছে তার আপনার সাথে মীমাংসা দুজন নিয়ে একটু টাকা এদিক সেদিক দেখায়, তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখাইতে হয় যে হ্যাঁ স্পাউসের জন্য এত টাকা দেখাইলাম। ঠিক আছে? তবে যদি আপনার এমন হয় যে অ্যাপ্লিকেশনের সময় আপনার কোনো স্পাউস নাই, সেই ক্ষেত্রে আপনি গিয়ে 1-1.5 বছরের মধ্যে প্রফেসর থেকে ওই গ্রিন সিগন্যাল নিয়ে আবার আসলে স্পাউসকে দিতে হবে যে ঠিক আছে। আর যদি প্রফেসর থেকে গ্রিন সিগন্যাল না পায়, সেই ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে দেখাইতে হয় আর কি, ব্লক, যে ঠিক আছে আমার অ্যাকাউন্টে এনাফ টাকা আছে স্পাউস গিয়ে চলার মতো। কথা বুঝছেন? থ্যাংক ইউ। পুরোটাই প্রফেসর আপনাকে এনশিওর করছে কি করছে না, I-20 পুরোপুরি ক্লিয়ার থাকে। ওকে, আমরা এবার কি সবাই ক্লিয়ার না জিআরই কেন লাগে, কেন এখন থেকে প্রয়োজন, এবং একটা অ্যাপ্লিকেশন করতে কি কি লাগে ক্লিয়ার না সবাই? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ফাইনালি,
মানে আমি ওয়েট করছিলাম আসলে যে কারোর সাথে আমার কোশ্চেনটা কমন পড়ে কিনা। সেটা হচ্ছে যে অনেকে আছে যে রিসেন্ট স্টুডেন্ট, আবার অনেকে আছে যে আপনার স্টাডি গ্যাপটা একটু লম্বা। আমরা যারা জব করি কিংবা এখানে ছেলে মেয়ে যারা আছে, তো আপনার জব ধরেন আমি অনার্স পাস করলাম, 10 বছর জব করলাম, এখন আমি জিআরই করে মাস্টার্সের জন্য যেতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি সমান জিআরই স্কোর থাকা সত্ত্বেও প্রোফাইলটা কি ভ্যারি করবে কিনা? প্রোফাইলে এটা পুরোটাই বেরিয়ে, ধরেন আপনি মাস্টার্স, আগে বলি ক্লিয়ার করি, মাস্টার্সের জন্য ফান্ড এনশিওর করাটা টাফ। হ্যাঁ, তো আপনি প্রফেসরকে মেইল করলেন, প্রফেসর এটা বলবে। সো আপনার যদি রিলেটেড ফিল্ডে জব থাকে, হ্যাঁ রিলেটেড ফিল্ডে জব থাকে, তাহলে এটা অবশ্যই ক্যারি করে, মানে অবশ্যই এটা হচ্ছে সমান জিআরির ক্ষেত্রেও এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি দেখা হবে। কীভাবে আমি বলি, ধরেন আপনি এখন আজকেই সার্চ দিয়েন লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটি, দেখেন এখানে সুন্দর করে বলা থাকে জিআরির পরেও একটা স্কুল যে আপনি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, কত বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা। বাট অনেক ইউনিভার্সিটি ধরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল জানতে চায় না। সেটা না হলে যেখানে প্রফেশনাল তো ভ্যালু করে, সেখানে আপনার মানে ভ্যালুটা বেড়ে যাবে। কথা বুঝছেন? এক্ষেত্রে ইউনিভার্সিটি আছে, যেমন লুসিয়ানায় বলছি কেন আমার মাথায় আসছে, আপনি জাস্ট সার্চ দিন, দেখেন হচ্ছে আপনার ওইখানে যখন পূরণ করতে যাবেন তখন একদম এমনও হয় যে আপনার এলওয়ারটাও বলে যে 2জন এলওয়ার নাও একাডেমিক, একজন নাও হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে, মানে কলিগ। জি, এটা আমি দেখেছি যে 3 জনের মধ্যে একটা প্রফেশনাল চায়। হ্যাঁ, সো আমি এই জন্য বললাম যে ওইখানে অবশ্যই যদি এটা ভেরি না করতো অবশ্যই নিত না, রাইট? আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আপনার এই কোর্স কারিকুলামটা এটা তো মানে আপনি মানে আপনার অ্যাডভার্টাইজমেন্টে প্লাস আমি আগের আপনার ইউটিউবে একটা আগের ব্যাচের একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে, ওটা আমি দেখেছি। তো আপনি এখানে আপনার যারা জব করে আর যারা ফুল টাইম স্টুডেন্ট, দুজনের তো পড়াশোনার টাইমের স্বাভাবিকভাবেই একটু ভেরিয়েশন থাকবে। তো সেই ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার মানে আমরা যারা জব করি কিংবা ফুল টাইম ফ্যামিলি ম্যান কিংবা ওম্যান, তো তাদের মানে তারা কিভাবে পড়াটাকে বুঝায় নিব, এফোর্টের কথা বলতেছি না, এফোর্ট তো ডেফিনেটলি চেষ্টা করব যার, কিন্তু মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি এটাও একটু গাইড করে দিবেন যে কিভাবে পড়লে এই জিনিসটা সহজে আয়ত্ত করা যায়। আসলে প্রথমত হচ্ছে পড়াটা দুজনেরই, আপনাদের একটু প্যারা বেশি খাবেন যেহেতু অনেকদিন পড়ার গ্যাপে আছেন। হ্যাঁ, বাকির একটু অ্যাক্টিভ থাকবে, আপনার অ্যাক্টিভ কম থাকবেন, কিন্তু আলটিমেটলি আমাদের কোর্স ইন টাইমে শেষ করতে হবে, যে আমাদের একটা প্রসেস আগাইতে হয়। আপনাকেও সেম ওয়ে পড়তে হবে। তো আপনাদের ক্ষেত্রে হবে কি যে আপনার কিছু পড়া জমে যাবে, এটা বাস্তব। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য না হারিয়ে সেটাকে কোর্সের পরও, যেহেতু কোর্সের পর আমরা কানেক্টেড থাকি গ্রুপের মাধ্যমে সব ধরনের, আপনি এটা ধীরে ধীরে, যেহেতু আপনার কাছে অনেক সময় 27 যেহেতু অনেক সময়, সো আপনি আরও 4 মাস লাগবে, আপনার 6 মাস লাগান, কিন্তু সেটা যাবেই। আর যদি সবার একদম 100% হোমওয়ার্কটা নিয়ে এসে যাইতে চাই, তাহলে আসলে এটা কভার আপ হয় না, বিকজ অফ আসলে সবার ইফোর্টটা তো ইফোর্ট বলতে ওই যে সময় বের করাটা সেম হয় না। বাট ক্লাসের সময়টা রাত 10টায় দেওয়ার একটাই কারণ, জব হোল্ডার, ঠিক আছে? জব হোল্ডারের জন্য রাত 10টায় দেওয়া, এবং ওইভাবেই সময় নেওয়া হয়, হোমওয়ার্কটা ওইভাবেই দেওয়া হয় যেন জব হোল্ডারের কথা চিন্তা করে, ঠিক আছে? আর না হয়তো তো আমি রাত 8টায় ক্লাস করে দেবো, তাই না? থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা অন্য কোশ্চেন না থাকলে আমরা সামনে যাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, যে অনেক ভার্সিটিতে জিওরি রিকোয়ারমেন্টে দেওয়া থাকে যে 300 থাকতে হবে মিনিমাম, তো এই ক্ষেত্রে বা পিজিপি একটা রিকমেন্ড দেওয়া থাকে 3.4 থাকতে হবে মিনিমাম। তো এইসব আমার কথা শোনা যাচ্ছে ভাই? জি, অনেক ভার্সিটির রিকোয়ারমেন্টে দেওয়া থাকে যে আমার জিআরইর মিনিমাম রিকোয়ারমেন্ট 300 বা কোয়ান্টে হচ্ছে 160, বা অনেক সিজিপিএ দেওয়া থাকে যে 3.4। তো এইসব ভার্সিটির ক্ষেত্রে আমি যদি একদম মিনিমাম যেটা দেওয়া আছে ওই রিকোয়ারমেন্ট দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু? আর আমি যদি ওখান থেকে চান্স শিওরলি পাইতে চাই, তাহলে আমার ওখান থেকে কতটুকু হাইয়ার পাইতে হবে? মানে যদি 300 দেওয়া থাকে, তাহলে আমি 305 পাইলে চান্স গ্যারান্টেড, নাকি 310 পাওয়া লাগবে? এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে কোনোটাই বলতে পারেন না, কারণ এখানে কতজন কারা অ্যাপ্লাই করছে, তাদের স্কোরটা কীরকম রেশিওতে আছে এটা আপনি বলতে পারেন না, রাইট? কেউ বলতে পারে না। বাট কাটা থেকে তো একটু বেশি সবাই করি, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিগুলো যেগুলোতে একদম ধরেন আপনার বলা আছে যে জিআরই 310, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, রিস্ক নিতে পারেন যে অন্যরা পড়তেছে কিনা, অ্যাপ্লাই পড়তেছে কিনা, সেগুলোও দেখতে পারেন। এবং এটা বেশি জাজমেন্ট করতে পারেন যে যেমন নেক্সট অফ ইউএসএ যে ফেসবুক গ্রুপটা, সেখানে আপনার ইউনিভার্সিটি লিখে সার্চ দিবেন,
দেখবেন যে যারা যারা ভিসা ইন্টারভিউ দিয়ে বলতেছে যে ভিসা পাইছে তাদের প্রোফাইলটা ঠিক কীরকম, তাদের প্রোফাইলটা হচ্ছে যে আপনার প্রোফাইলের আশেপাশে কি ও সবাই কিনা, তাহলে বুঝবেন যে সেই প্রোফাইল নিয়ে ফান্ড হয়ে যাচ্ছে। মানে এটা সেলফ অ্যানালাইসিস করতে হবে, কথা বুঝছেন ভাই? যেমন আমি আইওয়া ইউনিভার্সিটি কেন বলছি 3.5 আপে, বিকজ অফ কোনো স্টুডেন্ট 3 সিজি নিয়ে আইওতে নাই, ডিফারেন্ট বুঝছেন? জি ভাই, বুঝতে পেরেছি। সো ওইখানে কিন্তু সিজিপিএ সব খুব একটা যে জিআরই স্কোর বলা আছে তা না, বাট ওখানে নাই। দ্যাটস ওয়াই এই রিসার্চটা আপনার করতে হবে, মানে হিউজ পরিমাণে। এবং ইভেন দো রিসার্চ একটা আপনাকে কি হিসেবে কাজ করে, আমি যদি আপনাকে জাস্ট একটু দেখাই, সাপোজ আমার কাছে এখানে একটা ফাইল আছে। এখন এই ফাইলে আমি একদম ধরে বলতে পারবো যে কোন ফাইলে কী হবে, কোন ইউনিভার্সিটি ঠিক কীভাবে কী হয়, এগুলো পুরোটাই কোনটাতে হইতেছে। সো এগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করাটা কিন্তু হিউজ একটা বড় জিনিস, যে কোন ইউনিভার্সিটি রিসার্চ করাটা। তো এটাই বললাম আর কি। সো রিসার্চ আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী আপনার রিসার্চটা করতে হবে, দেন আপনি একটা সময় পরে বলতে পারবেন যে যেমন দেখেন 4000 ইউনিভার্সিটি আছে, আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন ঠিক, তো অ্যাপ্লাই তো করবেনই যে 4000 ইউনিভার্সিটি আছে, আপনার এখান থেকে 10টা ইউনিভার্সিটি তো ছোটো করে আনবেনই। সো এটা হচ্ছে আপনার রিসার্চের উপরে। ওকে, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কিউ সেশন লাস্টে নিব, বাট এখন আর নিব না, আমরা পুরোপুরি যাই। কেন আমাদের জিআরই মানে সেশনটাকে ধরবেন? আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের ক্লাসটা শেষ হয়ে গেলে দ্বিতীয় লিঙ্কে আসেন। কেন আমাদের কাছে আসবেন? বিকজ অফ আমরা আসলে প্রায় 2 বছরের মতো পড়াচ্ছি, 13টা ব্যাচ অলরেডি কমপ্লিট করছি। এর মধ্যে আমি যদি অ্যাজ এভারেজ দেখি আমাদের ওয়েবসাইট পাবেন, আমি সুন্দর করে এখানে আপনি এই স্লাইডটা দিয়ে দিব, পাশাপাশি গ্রুপ এবং ইউটিউবে এক্সাম অভিজ্ঞতা দেখতে পারেন যে হিউজ পরিমাণ এখানে আমাদের যারা হচ্ছে স্কোর আনছে, এবং এগুলো যতটুকু পারছি আমরা তাদের অভিজ্ঞতাগুলো নেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে পুরোপুরি দেখতে পারবেন যে তাদের স্কোরগুলো এখানে শো করা আছে। তো তার মানে হচ্ছে আমরা প্রুভেন যে আমরা স্কোরগুলো আনাইতে পারতেছি, দ্যাটস ওয়াই এখানে। এবং আমরা ধরে প্রত্যেকটা জিনিস পড়ানোর ট্রাই করি, এবং আমাদের পড়াগুলো অন্য সবার থেকে ডিফারেন্ট। কেন? আমরা হোমওয়ার্ক বেস কাজ করি, এবং একটা কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই পাচ্ছেন অল্প বাজেটে, যেটা অন্য জায়গায় বাংলাদেশে বলেন যেখানে বলেন আমরা 4টা কোর্সকে একসাথে করছি। অর্থাৎ জিআরই চাইলে 5 একটা কোয়ান্টে, কেএমএফ একটা, দেন হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে ভার্বালের ইটিএস বেসিক দিয়ে একটা, কেএমএফ দিয়ে একটা, 4টা কোর্স যদি করতাম 14-15 হাজার টাকা লাগতো, সেটা হচ্ছে অল্প টাকায়। সো দ্যাটস আমরা মনে করি যে আমাদের কাছে আসা, এবং আমাদের একটা অ্যালামনাই একটা জায়গা আছে যেখানে সবাই আমরা ইনক্লুডেড, সবাই আমরা একসাথে কাজ করে সবাইকে হেল্প করে আসলে একটা ভালো স্কোর আনানোর চেষ্টা করে। দ্যাটস আমাদের কাছে আসবে। দেন আসি জিআরই, যদি কিছু মিথ নিয়ে আমরা যদি কথা বলি, জিআরই আসলে কোনো একটা মানে আলাদা কোনো হ্যাকস নাই যে জিআরই আপনি চাইলেই হ্যাকস করে পার করে ফেলতে পারবেন। জিআরইটা পুরোটাই হচ্ছে কনসিস্টেন্ট গেম। আপনি এখানে যদি আপনি ধরেন একদম কিছুই পারেন না, আপনি ধরেন মনে হয় যে আপনি এখন পরীক্ষা দিলে জিআরই কিচ্ছু জিরো জানেন, আপনি জাস্ট আমার সাথে কনফিডেন্ট হিসাবে 3 মাস থাকেন, দেন আপনি নিজে বুঝে ফেলতে পারবেন 3 মাস পর আপনি কোথায় যাইতে হবে। বাকি যে সময়টা মক টেস্ট দিবেন, ওই সার্ভিসগুলো আমার কাছে আছে সব, জাস্ট আমাকে ফুললি ব্লাইন্ডলি ফলো করে জাস্ট 6টা মাস থাকেন। যেহেতু আপনি ফলে দিবেন, তার মানে 330 টার্গেট রাখেন, জাস্ট ফুললি ব্লাইন্ড বিশ্বাস করে, মানে অন্য কোনো মেন্টর না, দুনিয়ার কোনো ধরনের রিসোর্সে না, ফুললি যদি আমাকে ব্লাইন্ড করে থাকতে পারেন, ব্লাইন্ডলি জাস্ট বিশ্বাস করছেন, একটা বিশ্বাস করে চোখ বন্ধ করে আসেন, আমি যা রিসোর্স দিয়েছি পড়ছেন, তারপরে স্কোর যদি না আসে তাহলে আমাকে বলেন। কারণ আমাদের অ্যালামনে যেটা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা অলরেডি অনেকে এখানে আছেন, জাস্ট জিজ্ঞেস করেন যারা স্কোর পাইছে যে তারা কোন রিসোর্স ফলো করছে। দেখবেন যারা মাল্টিপল রিসোর্সে বিভিন্ন দিকে গেছে তারা ভালো করে নেয়, এটা স্বাভাবিক। অনেকে আছে আমার ব্যাচ 1-এর, আমার এখান থেকে যে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বাট তারা পরীক্ষা দেওয়ার সাহসটা পাচ্ছে না, বিকজ অফ ফুললি ব্লাইন্ডলি ফলো না করলে রিসোর্স বেড়ে যায়। আমি যে রিসোর্স দিব আপনাকে একদম শর্টকাট, যে রিসোর্সগুলো না পড়লেই না, প্রিসাইজ, এখন ওইগুলো যদি ফাঁকি দেন তাহলে আবার খারাপ করবেন। বাট আপনি চাইলে বাংলাদেশের হিউজ রিসোর্স দিয়ে আপনাকে বড়াই ফেলতে পারবো, যে তো হিউজ রিসোর্স আমরা ওইখানে বলে দিতে পারি যে আপনার কাছে অনেক রিসোর্স আছে আমাদের কাছে, আপনি রিসোর্সগুলো দেখবেন আপনি রিসোর্সে পাগল হয়ে যাবেন। চাইলে আমি নিজেকে আরও এক্সপার্ট বানাই ফেলতে পারি আপনাকে রিসোর্স দিয়ে যে আমার কাছে একদমই এই রিসোর্স আছে, ওইটা আছে। বাট আমি শুধু এটাই বলবো যে রিসোর্সের দিকে না ফোকাস করে কম রিসোর্সে কীভাবে সেটাকে মাস্টার হওয়া যায় এই দিকে খেয়াল রাখেন। তো জিআরই কোনো লাক না, অল অ্যাবাউট লাক। অনেকে ফিল করে যে জিআরই লাকের কারণে হয়, রিয়ালিটি হচ্ছে স্কিল এবং স্ট্র্যাটেজি। আপনি বেশি প্র্যাকটিস করবেন, আপনি আউটকাম আসবেই, আজ হোক কাল আউটকাম আসবে। আপনি যতই খারাপ স্টুডেন্ট হন না কেন, আপনার আউটকাম আসবেই।
তো ভার্বালি ইম্পসিবল বাংলাদেশের জন্য মনে হয়, বাট এটা কনসিস্টেন্সি ওয়ার্ক। অনেকের সময় ধরেন যদি জিআরই ভার্বাল ঠিকঠাক একবার ক্লিয়ার করে ফেলতে পারেন, আপনি মনে রাখেন আপনি হচ্ছে ক্র্যাক করছেন এরকম জিনিস যেটা দিয়ে আপনার পরবর্তী পিএইচডি যদি করেন 5 বছর আপনি পেপারই পড়তে হবে, হার্ড পেপার পড়তে হবে। সো জিআরই ভার্বাল ক্র্যাক করা মানে আপনি শুধু যে জিআরই পড়া ক্র্যাক করতেছেন না, আপনি পিএইচডি পেপার ক্র্যাক করতেছেন, আপনি আইএলটিএস এর রিডিংটা ইজি পারতেছেন। সো এটা হচ্ছে ডে বাই ডে যখন আপনি পড়বেন আপনার ভোকাবুলারিগুলো ক্লিয়ার হবে, তখন আপনি পারবেন। সো ভোকাবুলারি একটা জিনিস, একটা পার্ট, আমরা এগুলো পরবর্তী যখন ক্লাস বাই ক্লাস ডিসকাশন করবো বুঝবো। জিআরইতে ভোকাবুলারি ছাড়া পার হওয়া যায় না। সো ভোকাবুলারিগুলো কোথা থেকে কীভাবে পড়বো এগুলো আমরা একটু পরে ডিসকাশন করবো। এবং হাই সিজিপিএ অনেক সময় গ্যারান্টি দেয় স্কলারশিপ, বাট এটা না। জিআরই, এসওপিএল ওর রিসার্চ ইকুয়ালি সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো যদি একটা ম্যাচ করে, আপনার যদি কোনোটা কম থাকে জিআরই সেটাকে ঠিক করে ফেলতে পারবে। আপনি চাইলেও এখন সিজিপি ঠিক করতে পারবেন না, কিন্তু চাইলে জিআরই ঠিক করে সিজিপিএকে আড়াল করতে পারবেন। সো আমি যদি আবার বলি যে আপনি যে অনেকে ভাবতে পারেন আমি পরে শুরু করবো 27-এর জন্য, বাট পরে শুরু করলে আপনার শুনেন মাঝখানে কিন্তু একটা ব্রেক পড়বে, যে অসুস্থ হবেন, বিভিন্ন কারণে ব্রেক পড়বে। তো এখন যদি শুরু করেন মাঝখানে একটা রিভিশন সিজন যাবে, আর যদি পরে শুরু করেন সেটা আপনার একদম পিক সিজন যাবে। সো ডিফারেন্ট আছে, কারণ একবার সময় হারাইলে আপনার 1 বছর নষ্ট হবে। 1 বছর না, অ্যাপ্লিকেশন সহ 1.5 বছর, কারণ স্প্রিংয়ে কিন্তু ফান্ড পাওয়া যায় না, মানে খুব কম, 100-তে 2টা। সো আপনাকে ফলেই টার্গেট করতে হবে। এই ফলে শুরু করছেন, সামনের ফল যদি মিস হয় তারপর আবার এক ফল, তার মানে এইখান থেকে 2 বছর পরে আবার। সো এইটুকু একটু খেয়াল রাখেন, তাহলে হবে। আমাদের ব্যাচ 14 যদি চিন্তা করি, ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 10টায়। আমার হচ্ছে দেন হচ্ছে 2.5 মাস হচ্ছে আমাদের ক্লাস কন্ডাক্ট করবো, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পুরো জিনিসটাই ক্লিয়ার থাকবে। ক্লাসে আমরা বাকিদের থেকে কীভাবে ডিফারেন্ট আমি জাস্ট এইটুকু ক্লিয়ার করি, দেন আমরা আরও জিনিস যাবো, আপনাদের কোশ্চেনও নিব। আমরা ক্লাস করা এইভাবে, বাকি আগের ব্যাচে অ্যালামনিও সেম, বাট আপনাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হচ্ছে, আমার ইফোর্টটা আপনাদের প্রতি একটু বেশি থাকবে। সেটা কীভাবে, ধরেন আমরা কি করি ক্লাসে হচ্ছে, ধরেন আমরা বললাম যে একটা অধ্যায় করে আসেন, ম্যাথের একটা অধ্যায় বা কোয়ান্টের একটা অধ্যায়, যেটা বলি কোয়ান্টের একটা টপিক হচ্ছে আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে, যেটা সব বেছে আমরা সেটা করি যে হোমওয়ার্কের টপিকটা আপনাকে দেওয়া হলো, এই হোমওয়ার্কটা আপনাকে ইনস্ট্যান্টে দিয়ে দেওয়া হলো, দেন এটার জন্য সাপোর্টিং ভিডিও দেওয়া হবে। তার মানে কি এই সাপোর্টিং ভিডিও কিন্তু আমাদেরই, তার মানে আপনি প্রথমে এই ম্যাথগুলো নিজের চেষ্টায় ট্রাই করবেন, পারলেন না সাপোর্টিং ভিডিও দেখলেন। এটা কি জাস্ট 5 LBর হোমওয়ার্ক দেওয়া হবে, 5 LB। এবং জিনিসটাকে আমি বলবো, এখন আমরা ক্লাসে কি করি, ক্লাসে হচ্ছে এই যে এই টপিকটা আপনি পড়লেন, আমরা ক্লাসে যেটা এখন থেকে একদম মাস্ট বি ম্যান্ডেটরি আমরা ফোকাস করব, সেটা হচ্ছে সেম টপিকটার বেসিক আবার আলোচনা করব, মানে সবগুলো ফর্মুলা ডিসকাশন করব, আপনাদের কি কি মানে ফল্ট হইতেছে এখানে সেগুলো ডিসকাশন করব। পাশাপাশি ক্লাসে 5 LBর প্রবলেম ডিসকাশন কয়েকটা হবে, বাট ক্লাসে যেটা ম্যান্ডেটরি প্রথম ক্লাস থেকে সেটা হচ্ছে কেএমএফ করব। এখন অনেকের কাছে এই কোশ্চেন নিতে পারে যে ভাই 5 LB এবং কেএমএফ এই জিনিসগুলো কি। আমি যে সহজে এটা বলি, 5 LB হচ্ছে গাইড বই, মানে আমরা যদি ইন্টারের কথা বলি, ইন্টারের গাইড বই যদি বলি, লেকচার পাঞ্জাবি, এটা হচ্ছে 5 LB। এটার কিন্তু মানে মেইন এক্সামের সাথে কোনো তুলনা নয়, তারা নিজস্ব কিছু সূত্র দিয়ে টাইপ ভিত্তিক ম্যাথ দিয়ে একটা গাইড বই বানায় ফেলছে। এটা কিন্তু মেইন এক্সামের ভাইবে কোনো ধরনের ম্যাচ করবে না। কিন্তু কেএমএফ হচ্ছে এগুলো হচ্ছে রিয়েল এক্সাম বা মেইন এক্সামকে রিপ্রেজেন্ট করে মোটামুটি। ওই তারা হচ্ছে ধরেন ওই আগে যে কোশ্চেন আসছে সেগুলো কোনো না কোনোভাবে চাইনিজ, এটা একটা চাইনিজ একটা ওয়েবসাইট, তারা আগের কোশ্চেন কোনোভাবে আয় না, তারা নিজস্ব ওয়েবসাইটে বানাইছে, এই ওয়েবসাইটে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ এই কোশ্চেনগুলো হচ্ছে কি রিয়েল কোশ্চেনে আসছে, তার মানে এই কোশ্চেনগুলো রিয়েল এক্সামকে ভাইব দেয়। তো আমরা এটা যত বেশি করব আমাদের মেইন এক্সামের মানে নিজেকে জাজমেন্টটা তত বেশি পাবো। তার মানে আমরা প্রথম ক্লাস থেকেই বেসিক পড়বো, পাশাপাশি এই কেএমএফ আপনাকে সলভ করা শুরু করবো প্রত্যেক ক্লাসে। আমরা প্রত্যেকটা ক্লাসের টপিক ভিত্তিক আলাদা করে ফেলবো, যে প্রত্যেকটা ক্লাসের টপিক ভিত্তিক আলাদা করবো, যে ধরেন এই টপিকটা পড়ছি না, এই টপিকটার কেএমএফগুলোকে আলাদা একটা শিট করব, ক্লাসে ওই শিটটাই পড়বো। তার মানে কি আপনি বাসা থেকে 5 LB করে বেসিক শিখে আসছেন, আর ক্লাসে এসে আমার সাথে আবার বেসিকটা রিভিশন দিয়েছেন, কেএমএফ করছেন। এইভাবে আমরা পরে প্রত্যেকটা করতে করতে যাব। ভার্বালের ক্ষেত্রে সেম, বেসিক এবং কেএমএফ করব। সাথে হচ্ছে এই কোর্সের সাথে আপনি 4টা ফ্রি মক টেস্ট পাবেন। এই মক টেস্টগুলো একদম আমাদের একদম ইটিএস এর মতো করে সাজানো, একদম মেইন এক্সামের মতো করে রিয়েল কোশ্চেন দিয়ে। রিয়েল কোশ্চেন কি আমরা একদম ধরেন চায়না থেকে পারচেস করা রিয়েল কোশ্চেন দিয়ে এই কোশ্চেনগুলো আপনাদের এই 5টা মক হচ্ছে আপনাদের ইনক্লুডেড। ব্যাচের সাথে আপনি জাস্ট পরীক্ষা দিবেন,
এনাফ, মানে আপনি এই ব্যাচের সাথে পাবেন। বাট এর বাইরে আমাদের মক আলাদা ব্যাচ আছে, সেটা হচ্ছে পরের ব্যাপার। বাট আপনি চাইলে এটার সাথে এটা পাবেন। দেন যদি আরেকটু আসি, আমরা হোমওয়ার্ক বেস, আমরা বললাম যে হোমওয়ার্ক না করলে আপনি পিছিয়ে যাবেন। তো আরেকটা জিনিস, আমরা হোমওয়ার্ক যদি আপনি কোনো কারণে মিস হয়, মানে আমি পুরো কমপ্লিট করতে পারি নাই, ধরুন 2টা অধ্যায় দিলাম, আপনারা অনেক জব হোল্ডার অনেক বেশি কমপ্লিট করতে পারেন নাই, অবশ্যই আমার থেকে গ্রুপে একদিন সময় চাইয়া নেবেন। প্রয়োজন আমরা একদিন সময় বেশি নিয়ে আপনাকে সেটা গ্যাপ দিব, তারপরে করাবো। বাট হোমওয়ার্কটা যদি আমাদের সাথে করে ফেলতে পারেন, আমি বিশ্বাস করি, আপনি আমার উপর যদি বিশ্বাস রাখেন, জাস্ট 2 মাস লাগবে আপনাকে, আপনি নিজেকে নিজে উন্নতিটা দেখা যে আমি কোন জায়গায় ছিলাম আজকে 2 মাস পরে কোন জায়গায় আসছি। তখন আপনার কাছে কী থাকবে জানেন, পুরো সিলেবাসটা, জিআরই পুরো জিনিসটা আপনার ব্রেনে থাকবে, সেখানে বেসিক অ্যাডভান্স পুরোটাই ক্লিয়ার থাকবে। আপনার যেটা পারবেন না তখন হচ্ছে অ্যাডভান্স লেভেলের ম্যাথ ভুল করবেন, আর হচ্ছে ভার্বাল ভোকাবুলারিটা তখন জানবেন না। এটা হচ্ছে কনসিস্টেন্সি, রেগুলার পরে এটা ঠিক করবেন। কিন্তু 2 মাস যদি সাথে থাকেন, আপনাকে কোনো ধরনের মানুষ মানে মিসগাইড করতে পারবে না। আপনি জানেন যে আপনার পরবর্তী ধাপে আপনি 330 যদি আগের থাকে সেটা পাইতে কি কি করতে হবে পুরোটা জানবেন। তার মানে আমার সাথে শুধুমাত্র 2 মাসও না, আপনাদের থেকে শুধুমাত্র আমি 1.5 মাস চাই নিতেছি। যারা অ্যাডমিট হয়েছেন 1.5 মাস চোখ বন্ধ করে আমার সাথে ফলো করেন, এটা আমি সব বেচে বলি। জাস্ট আমার উপর বিশ্বাস রেখে 1.5টা মাস থাকেন। 1.5 মাস পরে যদি আপনার উন্নতি না দেখেন, তখন আপনি ওপেনলি এসে আমাকে যে প্ল্যাটফর্মগুলোতে আপনি এসে সমালোচনা করিয়েন। জাস্ট আমি বললাম আপনার লাইফ থেকে আমাকে 1.5 মাস দেন, জাস্ট হোমওয়ার্ক করে। যদি হোমওয়ার্ক না করেন আমাকে বলিয়েন, একদম সময় বাড়াই দিব, তারপর হোমওয়ার্কটা করে আসেন। কমিউনিকেশন গ্রুপের ক্ষেত্রে আমরা মেসেঞ্জার ইউজ করব। এখানে আপনি আপনার যত ধরনের সমস্যা, আপনি ম্যাথ করতেছেন, 5LB একটা টপিকে একটা ম্যাথের প্রবলেম হয়েছে, আপনি গ্রুপে দেন, সবাই কেউকে হেল্প করবে। সেখানে না পাইলে আমরা হেল্প করব। ক্লাস মানে গ্রুপে যদি হেল্পটা ক্লিয়ার না হয়, দেন আমরা ক্লাসে বলবো। আর রিসোর্স শেয়ারিং করবো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাস লিঙ্ক এবং ডিটেলস দিব। পাশাপাশি মানে হোমওয়ার্কগুলো সুন্দর করে দিয়ে দিব। যেমন এইভাবে একটা ডক ফাইল শেয়ার হবে, এই ডক ফাইল সুন্দর করে আপনার ব্যাচ 13, ব্যাচ 14 এরকম ব্যাচ ফাইলগুলো থাকবে, যেখানে আপনাকে এখানে হোমওয়ার্ক দেওয়া থাকবে। এগুলো আমরা ক্লাসের পরে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক আমি এখানে অ্যাড করে দিব। নেক্সট ক্লাস আমরা শুরু করব হচ্ছে শনি সোম বুধ, যেহেতু আজকে আমাদের ছিল হচ্ছে বুধবার, তার মানে বুধবার 12 তারিখ থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। হোমওয়ার্কটা আমি হচ্ছে ক্লাসের পরে গ্রুপের মধ্যে দিয়ে দিব। তো এইভাবে অ্যান্ড দেন আমরা প্র্যাকটিস করবো। ম্যাটেরিয়াল কি আমরা বললাম, এই কোর্সে 5LB আমরা পুরোটা কমপ্লিট হয়ে যাবে 1.5 মাস যদি থাকেন। 5LB রিলেটেড ওই টপিকের KMF আমরা ক্লাসে করব। KMF এর পাশাপাশি রিয়েল কোশ্চেনও ক্লাসে প্র্যাকটিস করবো। অর্থাৎ আপনাকে রিয়েল এক্সাম এনভায়রনমেন্টের যে টাইপের ম্যাথ আসে সবগুলো ক্লাসে আমরা ডিসকাশন করব। ভার্বালের ক্ষেত্রেও সেম, আমরা শুধুমাত্র ওই বেসিক পড়াবো বলে বেসিকের শুধু ইটিএস করাবো তা না, জাস্ট ওই টপিকের KMF এবং রিয়েল কোশ্চেনকে আলাদা শিট করে সেগুলো আমরা পড়াবো। তার মানে আপনি প্রত্যেক ক্লাসে যদি আপনি অ্যাটেন্ড থাকেন, আপনার এগুলো হয়ে যাবে। AW অলরেডি আমরা এখানে আপনার ব্যাচের সাথে ইনক্লুড অলরেডি দিয়ে দিয়েছি। AW গাইডলাইন ভিডিও দেওয়া আছে, আপনি যদি কোথাও দেন আমরা লাস্টের দিকে আবার ক্লাস নিব। দেন ভোকাবুলারি হচ্ছে সব থেকে যে জিনিসটা, আমাদের একটা ভোকাবুলারি শিট আছে পারফেক্ট ওয়েতে। আমরা যদি আপনাকে দেখাই যে ভোকাবুলারি আলাদাভাবে আমরা প্রথম ক্লাসে নেক্সট ক্লাসেও ডিসকাশন করবো কীভাবে পড়তে পারি। যেমন এই যে আমরা যদি এখানে ক্লিক করি, তো আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে, এগুলো আপনাকে দেখেন। এখন আমরা নেক্সট ক্লাস থেকে এগুলো আরো ডিটেলসে কথা বলবো যে ভোকাবুলারি কিভাবে পড়বো কিনা। দেখেন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ওয়ার্ডের চিত্র পড়লেন, ইংলিশ পড়লেন, বাংলা মিনিং পড়লেন, তারপর হচ্ছে এসিপিআরটা কীভাবে কাজ করে একটু পরে দেখবো। আচ্ছা সবাই নতুন লিঙ্কে আসেন, এই ক্লাস থাকতে ক্লাসের টাইম শেষ, আমরা ডিটেলস আরো ডিসকাশন করবো। নতুন লিঙ্কে আসেন একটু কষ্ট করে। নতুন লিংকটা তো পাই নাই। এরপরে এই লিঙ্কটার পরে মেসেজের পরে দেখেন 2 নম্বর লিঙ্ক দেওয়া আছে।
শরীর ভালো না। আপনি কেন ভালো আছেন? তারপরে খেতে না কাল পেলাম না। আজকে আপনি খান, কালকে আমি খাইছি না। ঠান্ডা লাগছে প্রচন্ড, প্রচন্ড ঠান্ডা লাগছে। জ্বর আসতেছে আরো। শরীর গরম, জ্বর আসছে। ওকে, সো কি বললাম, আমরা ভোকাবুলারি আলাদাভাবে ডেডিকেটেডভাবে শিট আছে যেটা হচ্ছে এসিপিআর শিট, এবং গ্র্যাগগুলোকে খুব সুন্দরভাবে গুছানো আছে, এবং আলাদাভাবে এসিপিআর শিট আছে। সাউন্ডটা ধীরে শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছে? বাকিরা হ্যালো? ক্লিয়ার। ঠিক আছে, সো আমরা বললাম আমাদের ভোকাবুলারি শিট বাকি বাংলাদেশ বলেন যাই বলেন সবার থেকে আলাদা, যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা এগুলো পড়ে সুন্দরভাবে গুছাইছে, যে আপনাকে হোমওয়ার্ক দেওয়া থাকবে ভোকাবুলারি, সেটা হচ্ছে যে ডে 1 বলতে এই ভোকাবুলারি বোঝায়। পাশাপাশি আপনি যদি চান যে পাশাপাশি আমাদের নিজস্ব একটা এসিপিআর শিট আছে যেটা মেন এক্সামে ভার্বালের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ প্রয়োজন। ভার্বালে হয় কি যে আমরা যদি অন্য ধরনের ভোকাবুলারি কোনো কিছু না পড়ি, বাট আমরা চাই যে ভার্বালে কোনো রকমে স্কোরটা নিয়ে আসতে অল্প পরিশ্রমে, তাদের জন্য এই শিটটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এই শিটের যে পেয়ারগুলো একটার সাথে একটা আছে, এই পেয়ারের বাইরে পরীক্ষা হলে কোনো ধরনের আনসার আসবে না। তার মানে এটা আমরা একদম প্রিসাইজ ওয়েতে, আমরা একদম প্রিমিয়াম রিসোর্স এগুলো। সো এগুলাকেই আবার হচ্ছে আমার স্টুডেন্টরা পড়াশোনা করে সুন্দর করে, এটার মিনিং সহ এটা কেন এটা প্রয়োজন শুনেন। আমাদের ভার্বালে একটা টাইপ আছে, আমরা ভার্বালের প্রথম ক্লাসে সেটা শিখবো। সেটাকে ভার্বালে একটা টাইপ আছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স নামে, আশা করি সবাই শুনছেন। ওটার জন্য একটার আনসার ডাবল হইতে হয়, মানে একটার সিনোনিম পেয়ারটা আনসার হয়। এখন আপনি যদি এই যে অ্যাবাউন্ডকে যদি অনলাইনে সার্চ দেন, জাস্ট অনলাইনে সার্চ দেন, তার সিনোনিম লিখে সার্চ দেন, আপনি এখানে হিউজ পরিমাণ ওয়ার্ড পাবেন। এখন এই হিউজ ওয়ার্ড থেকে আপনার তো এতগুলো লাগতেছে না, আপনার লাগতেছে জিআরইতে আসে যে কয়টা সেইটা। সো এইটা যদি না বের করেন, আপনি বাইর করলেন অ্যাবাউন্ড মানে হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ পিপল কোনো কিছু, দেন আপনি দুই একটা মিনিং পড়লেন। কিন্তু মেইন এক্সামে ওই যে পেয়ারটা যদি আপনি সরাসরি জানেন, পেয়ারটা কি, পেয়ারটা অ্যাবাউন্ডের সাথে যে পেয়ারটা থাকে সেটা হচ্ছে পলিফ্রেট বা হচ্ছে অ্যাবাউন্ডে, এই যে পেয়ারটা যদি আমি জানি সরাসরি, এখানে কিন্তু ওই যে পলিফ্রেট, জাস্ট এইটা, অন্যগুলো পড়ার দরকার নাই। আমি যদি এগুলো ভালো করে জানি তাহলে এই যে প্লেন্টিফুল অ্যাবাউন্ড এগুলো এইখানে শিটেই আছে। আমি আপনাকে ক্লিক করে দেখাই, এর বাইরে আপনার কোনো ধরনের প্রয়োজনে পরীক্ষাটা আসবেও না। তাহলে আমি অযথা কষ্ট করার কোনো মানে এখানে নাই। যেমন মিটিগেটের সাথে এই চারটাই আসছে এই আজ অবধি, নেক্সট আসতে এটাই আসবে। সো এটা খুব ভালো, মানে কি বলে, এটা ইম্পর্টেন্ট রিসোর্স। শুধু এইটা যদি পড়ি আমার আনসারটা হয়ে যাবে। সো আমরা এই রিসোর্সগুলো নিয়ে আমরা আরও ডিসকাশন করবো আমাদের যখন মেইন ক্লাসগুলো শুরু হবে, এবং ভোকাবুলারির জন্য জ্যাম সেশন শুরু হবে। সবাই গ্রুপ স্টাডি করে পরীক্ষা দিবেন প্রত্যেকটা ক্লাসে। সো যদি জাস্ট আমি বললাম কি আপনাদের বেসটা যেহেতু আমি সময় পাইছি, মানে প্রায় তাড়াহুড়া নেই, আগের বেসগুলোতে তাড়াহুড়া ছিল, আপনাদের তাড়াহুড়া নেই, বাট আপনারা যদি ফুললি আমাকে ফলো করেন, জাস্ট বিশ্বাস করে 2টা মাস থাকেন, আপনাদের ওই জায়গাটা তৈরি হবে যে জায়গা থেকে আপনি একটা ভালো স্কুল স্বপ্ন দেখতে পারেন। তবে আমি বিশ্বাস করি কনসিস্টেন্সি রাখবেন, কারণ সবাই রাখে না। আমি কি বললাম, আপনারা যদি 40 জন হন আর 10 জনের বেশি পাবো না। দ্যাটস ওয়াই এই জিনিসটা ভেবে চিন্তে আসলে জিআরই লাইনে আসেন, খুব প্যারার জিনিস। সো রিসোর্স নিয়ে আপনাদের কোনো ধরনের ঘাবড়ানো দরকার না, আমরা এর বাইরে রিসোর্সে যাব না। আমি চাইলে অনেক রিসোর্সে যাইতে পারি, কেএমএফ না, শুধুমাত্র এখানে কোয়ান্টের জন্য নুবাব ম্যাথ বাইবেলে যেতে পারি, ম্যানহাটনে 1 থেকে 6 যেতে পারি, আরও জিনিসের দিকে যেতে পারি, বাট আমরা সেগুলো কোনো প্রয়োজন নাই। আমরা যদি কেএমএফ করি এবং রিয়েল কোশ্চেন করি, এর বাইরে কিচ্ছু লাগবে না, 5 এলবিও লাগে না। বাট 5 এলবি আপনাদের করাবো একদম, যেহেতু 0 থেকে শুরু হইতেছে, 5 এলবিটা একটু করলেন। বাট মেইনলি তো জিআরইকে রিপ্রেজেন্ট করে রিয়েল কোশ্চেন এবং কেএমএফ, এগুলো আপনারা ক্লাসেই বুঝবেন, এবং আমরা লাস্টে যখন বেসিক হয়ে যাবে তখন আমরা রিয়েল কোশ্চেন করবো। রিসোর্স এর বাইরে দরকার না, আপনি যেখানেই এখন পড়াশোনা করেন
যে মেন্টরের কাছে বললেন দেখবেন এইগুলোর বেশি যদি আপনাকে কেউ পড়ায় বলবেন হচ্ছে সে মানে আপনার সময়টা আরো কিল করতে সো আপনি এগুলোর উপর বেশি ফোকাস করেন, প্রয়োজনে রিভিশনের উপর রাখেন, আপনি ভালো একটা স্কোর আনবেন। দেন আসি অ্যাভয়েড টু, হ্যাঁ বলুন ভাইয়া একটা কোশ্চেন ছিল, মানে আপনার ক্লাসগুলোর কি রেকর্ডিং গুলো কি আমি পাবো, মানে যদি আমি বাই এনি চান্স ক্লাস করতে না পারি? ক্লাসের পরই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। মানে এটা আমি সব সময় দেখতে, মানে সব সময় বলতে মানে ক্লাস দেখতে পারবো। আর সোর্স গুলো কি কোনো অ্যাপস এর মাধ্যমে আমরা অ্যাক্সেস পাবো নাকি হচ্ছে হলো মানে আপনি যেটা পড়াবেন সেটা দিব, এই যেভাবে দিব এভাবে সব, এই যে যেমন ধরেন এই ব্যাচটা দেখেন প্রথম ক্লাসে কি ছিল, হোমওয়ার্ক, এই বইটা পড়বেন, এখানে ক্লাস ছিল, এটা হচ্ছে সাপোর্টিং, দেন আমরা মেইন ক্লাস নিয়েছি, ঠিক এভাবে একদম গুছানো থাকবে। আপনি জাস্ট সিরিয়ালি পড়ে যাবেন, কি বই লাগবে কি লাগবে সব আমি দিব, আপনাকে এক্সট্রা কোনো কিছু কেনার প্রয়োজন, জাস্ট ফলো করবেন আর কি। কথা বুঝছেন? ও আচ্ছা, মানে আপনি সোর্স সবকে একসাথেই দিয়ে দিবেন মানে নাকি মানে ক্লাস বাই ক্লাস প্রত্যেকটা ডে বাই ডে দিব, কারণ একসাথে দিয়ে তো লাভ নাই। আপনি আরো আচ্ছা না, আমার আসলে একটু তারা মানে আমি চাচ্ছিলাম আর কি যে যদি 1.5 মাসের মধ্যে যদি মানে ইয়া করে এই জন্য কয়েকটা ক্লাস করেন, যদি মনে হয় যে আপনি এই স্পিডের পরেও মানে এই রিসোর্স শেষ করার পর আপনার কাছে এনাফ সময় থাকে, তখন আপনি আমাকে বললেন আমি অন্য ব্যাচের একটা অ্যাক্সেস দিয়ে দেব না, কিন্তু ওই সময়টা বের করে আপনি দেখেন আগে পারেন কিনা, কারণ আমার কাছে ফিল হয় না পারবেন, কারণ আমি রিসোর্স অনেক বেশি করে হোমওয়ার্ক দিই, এটা একটু বাজে স্বভাব। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, একটা কথা ছিল একটু বলা যাবে? জি। আচ্ছা, আমি আপনাদের একটা ভিডিওতে দেখলাম এক আপু তার স্কোরের এক্সপ্রেসটা শেয়ার করছিলেন, সেখানে সে বলছিল যে একটা গ্রুপ আছে সব প্রতি ব্যাচে, সেখানে তারা গ্রুপ ওয়াইজ পড়াশোনা করতো, সেখানে এসি তারপর অন্যান্য যে পার্টগুলো আছে, এরকম কি গ্রুপ আপনার এখানে কি আছে বা হবে? সেটা এই যে আপনার এই ব্যাচে আবার একটা গ্রুপ হবে, এই যে মেসেঞ্জার গ্রুপ যেটা বললাম, এখান থেকে অ্যাক্টিভ মানুষরা ধরেন রেগুলার, আমি এগুলো প্রত্যেক ক্লাসে মানে কি বলে এটাকে এনকারেজ করি, দেন একটা সময় পরে আপনাদের এই গ্রুপ থেকে 4-5 জন বের হয়ে যায়, যে যারা রেগুলার পড়াশোনা করে ওই 4-5 জন নিয়ে দেখবেন শেষ পর্যন্ত গ্রুপে পড়াশোনা করে। কথা বলছেন? মানে আমরা প্রি ডিফাইন্ড কোনো গ্রুপে আমরা ঢুকাই না, পার ব্যাচের সাথে ঢুকিয়ে রাখি, বাট আমাদের কম্বাইন যে মেসেঞ্জার মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনি থাকতে পারেন, সেখানে আমাদের সব অ্যালামনাই আছে, যে কোনো ধরনের কোশ্চেন করলে সেটাও পাবেন। কথা বুঝছেন? এখানে হয় কি এই ব্যাচের সাথে একদম জিরো থেকে শুরু হবে, সবাই গ্রুপ স্টাডি, এখানে আবার সেম যে হোমওয়ার্কটা দিব, তারপর যখন মকে যাবেন, মকের যে এসিগুলা আরসিগুলা তা এভাবে আপনার তখন এই 1.5 মাসে আপনার ওই পরিচিতি হয়ে যাবে যে 2-1 জন অ্যাক্টিভ পেয়ে যাবেন, দেখবেন ক্লাসের মধ্যে বুঝে যাবেন, তারা নিয়ে গ্রুপ স্টাডি করে আসলে বাকি জার্নিটা শেষ করে আর কি। বুঝতে পারছেন? ওনারা ওনাদের বেস থেকে বেরিয়ে আসছিল আর কি এটা স্টুডেন্টগুলো। ওকে, আর কোনো কোশ্চেন এখানে? ভাই আজকের ক্লাসের রেকর্ডিংটা কি দেওয়া হবে? ক্লাসের রেকর্ড আমরা আজকেরটা ইউটিউবে পাবেন, পেজেও পাবেন, আজকেরটা ওপেন ছিল তো ওইটাও পাবেন। নেক্সট ক্লাস থেকে আমরা আসলে আলাদাভাবে থাকবে, কয়েকটা জিনিস থাকতে পারে বাইরে। ওকে, তো আমি এই যে বললাম যে আমি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি ভাই, আমার ওই আপুর মতো একটু মানে তাড়াতাড়ি দেওয়ার প্ল্যান, আমার পার্সোনাল সমস্যার জন্য আর কি। আমি কথা বলবো যে সেটা হচ্ছে যে আপনি আগে 2-3টা ক্লাস করেন, করার পরে আপনি যদি ওই সময় বাইরে করে ফেলতে পারেন 1-1.5 মাসের মধ্যে, যে আমি আরো নিব, তখন আমি আপনাকে বললাম কি আমার এইটুকু ওপেন আছে যে আপনাকে অন্য ব্যাচের রিসোর্স দিব, আপনি করবেন, আমাকে জানাইলে হবে। বাট আগে 2-3টা ক্লাস করেন, দেখেন, কারণ হয় কি যে 1.5 মাস যদি আপনি আমাকে ফলো করেন তখনও ওই টপিক সব কমপ্লিট হয়ে যাবে, কারণ জাস্ট আমি আপনাদেরকে চাইছি 1.5 মাসে পুরো সিলেবাসটা কমপ্লিট দিব। তার মানে কি পুরো সিলেবাসে হোমওয়ার্কও সেইভাবেই দিব। মানে ধরেন আমি যখন জিওমেট্রি করাই, বাকি দুনিয়ার যত মেন্টর কি করে আমি জানি না, আমি জিওমেট্রি করাইলে কি করি, বা আমি ডেটা ইন্টারপ্রিটেশন করাইলে কি করি, নাম তো শুনছি, ডেটা ইন্টারপ্রিটেশন নাম শুনছি না? জি ভাইয়া। আচ্ছা, ডেটার হলে কি অন্যরা নর্মালি আমার থিঙ্কিং কি আসে, আমি 5-10টা ডেটা নিব, সেগুলো আমরা সলভ করবো, তাই না? মানে ক্লাসে হয়, বাট আমার ডেটা যদি আপনি ডেটার ক্লাসে যদি দেখায়, আমি আপনাকে ধরেন সাপোজ হচ্ছে ডেটার ক্লাস, এই যে ধরেন ডেটার ক্লাস, এই ডেটাতে আমরা কি করি, ডেটাতে আসে 70-80টা ম্যাথ, যে ম্যাথগুলো 70-80টা সেটের ম্যাথ, যে ম্যাথগুলো আপনার সবগুলো কেএমএফ, যত কেএমএফ যত ম্যাথ আসছে, অর্থাৎ রিয়েল এক্সামে যত আগের আসছে সব ডেটাকে একসাথে করে একটা পিডিএফ, যেখানে এখানে সলিউশন কি আছে, ব্যাখ্যা আছে, দেন এইটা আমি হোমওয়ার্ক দিই। দেখেন তাহলে এইটা করতে গেলে কি আপনি আর অন্য কিছু ধরতে পারবেন? মাঝখানে থাকে একদিন গ্যাপ।
না আসলেই কঠিন। তো এরপরে আবার এটা সলিউশন ভিডিও থাকে, এখানে দেখেন এটা সলিউশন ভিডিও থাকে, আপনারা পাচ্ছেন দেখতেছেন ঠিক সেম। দেখেন প্রবাবিলিটি যখন করবেন এই 3টা ভিডিও দেখতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, 2টা চ্যাপ্টার করতে হবে, দেন ক্লাসে এসে করবেন। তো এইটা আমি সেম, যেমন অন্য মেন্টর কি করে আমি বললাম যে আমি আদৌ জানি না, বাট আমার প্রেশারটা একটু বেশি দিয়ে, বিকজ আপনি যদি ওইগুলো করতে পারেন আপনার 1.5 মাসের মধ্যে আপনি ওই কনফিডেন্ট যে হ্যাঁ এবার আমি মক টক দিয়ে পরীক্ষা দিতে পারবো। দ্যাটস আমি বললাম আমি আপনাকে দিতে সমস্যা। যেমন আমি দেখেন জিওমেট্রির ক্ষেত্রে কী করি, জিওমেট্রি অন্যদের ক্ষেত্রে জানি না, বাট আমার একটা ক্লাসে দেখেন জিওমেট্রি যখন করেন আমি দেখাই আপনাকে, পুরো জিওমেট্রির বেসিক পড়ানোর পরে আমি বলি যে এবার ভাই তোমার জন্য কেএমএফ জিওমেট্রি পুরোটা করে আসতে হবে। এখানে টোটাল 70টা ম্যাথ আছে, আমরা 70টা ম্যাথের এই সাপোর্টিং ভিডিও দিই, দেন ক্লাসে আবার ক্লাসও করে প্রবলেমগুলো ডিসকাশন করি। তো আপনাকে তো আলাদাভাবে প্রেশার দিতে দিতেছে না, যে অন্য সব মেন্টরের ক্ষেত্রে হলে আমি কি করতাম 8-10টা করাই দিতাম, আপনি আপনার মতো এখন পড়েন, আপনার প্রেশার নেই। বাট এখানে তো আপনাকে আমি স্পুন ফিডিংয়ের মতো আপনাকে দিতেছি, হোমওয়ার্কটা করে আসলে আপনার 1.5 মাসে কমপ্লিট হয়ে যেতেছে। জিনিসটা বুঝছেন? ওকে, আর আমাদের ভার্বাল আর হচ্ছে কোয়ান্ট একসাথে কি চলবে নাকি? একদিন ভার্বাল একদিন কোয়ান্ট, এই যে দেখেন একদিন কোয়ান্ট করলেন, এরপরে একদিন ভার্বালের হোমওয়ার্ক থাকে, এরকম আর কি, ঠিক আছে? জি। সো আমি কি বললাম, আপনি যদি জাস্ট 1.5 মাস পরে আপনি আমার থেকে বলতে পারতেন যে ভাই 1.5 মাস হয়েছে, এবার আমাকে এরপরে, বা 1 মাস হয়েছে, এরপরে যা যা রিসার্চ আছে সব আমাকে দিয়ে দেন, এইটা যদি হয় তাহলে আপনি মনে করেন আইডিয়াল। বাট আপনি যদি এমন হয় যে আপনার বেসিক আইডিয়া আছে, এখন জাস্ট হচ্ছে স্পিডি প্র্যাকটিস প্রয়োজন, সেক্ষেত্রে আমি আপনাকে এক্সট্রা যেটা দিতে পারি সেটা হচ্ছে কেএমএ ভার্বাল এবং কোয়ান্ট পুরোটা একসাথে সলিউশন করা দেওয়া আছে, একদম খুব ভালো হবে। এটাও চাইলে এটা আলাদা একটা কোর্স ছিল আমাদের, এই কোর্সটা একসাথে আমি দিয়ে দিতে পারি, আপনারা জাস্ট করবেন, সলিউশন দেওয়া আছে একদম পুরো 1147 পুরোটা সলিউশন আছে। তার মানে আপনি যদি বেসিক থাকে জাস্ট এই 1147 দেখে দেখে বাসায় করে পরীক্ষায় মানে মোটামুটি অ্যাডভান্স হয়ে গেলেন, দেন মক দিয়ে পরীক্ষায় বসে গেলেন। মানে কি নাই, রিসোর্স পুরোটাই আমার কাছে আছে, গুছিয়ে দেওয়া আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি আগে বিসমিল্লাহ বলে শুরু করেন, তারপর আগে দেখেন যে ভাই আমি 5LB সবই পারি, আমাকে তাহলে আর সময় নষ্ট করিয়েন না। তখন আমি আপনাকে কি করলাম, আপনার বেছে আমি কেএমএফটা অ্যাড করে দিলাম, আপনি করলেন। কথা বুঝছেন? মানে আমি আপনার ভালোর জন্য বলতেছি, চাইলে তো এখন দিতে পারি, বাট আপনাকে গুছিয়ে যাইতে হবে যে জিনিসটা, বুঝতে পারছেন সবাই? আপু কি বুঝছেন যে কোশ্চেনটা বললেন? নীলু আপু মেবি বুঝছেন আপনি? আচ্ছা ভাইয়া, আরেকটা কথা ছিল একটু শেয়ার করতাম। জি বলেন। 30 সেট 90 সেট এই বিষয়টা নিয়ে আপনি কিছু বললেন না, এই বিষয়টা কি এবং কখন এগুলো? আপনারা বেসিক অবস্থা আছেন তো এই জন্য আসলে প্যারাই নেই, তাও আমি বলি। জিনিসটা হচ্ছে ধরেন আমরা আসার আগে, আমরা এগুলো নেওয়া আনার আগে আমাদের কাছে উৎকৃষ্ট মানে আমাদের কাছে ভালো রিসোর্স বলতে ছিল কেএমএফ, বিকজ যে আমরা যখন এটাকে মানে সেটগুলো কোশ্চেনগুলো আনি নাই, এটা কিভাবে আসছে এটাও বলতেছি। তখন আমরা কি করতাম, আমাদের লাইফে আমরা শুধু জানতাম 5LB করতে হয়, দেন 5LBর পরে আমরা শুনলাম যে টুকটাকভাবে কেএমএফ এর কোশ্চেনগুলো একটু হার্ড, এগুলা মোটামুটি মেইন এক্সামের মোটামুটি ভাইবের সাথে যায়। আমরা তখন পর্যন্ত জানতাম না যে রিয়েল কোশ্চেন বলতে কি। তার মানে এটাকে আমরা ধরে নিতাম যে এই হার্ডগুলো করলে আমাদের ব্রেন স্টর্মিং হবে, কারণ এই 5LBগুলো অনেক ইজি। দ্যাটস ওয়াই আমরা আসলে 5LB করার পরে আমাদের কাছে ওই কনফিডেন্স আসতো না যে মেইন এক্সাম দিলেও দেখা গেছে কোয়ান্টে 150 বা 160-এর আগে বেশি যাইতোই না, কোনোভাবেই না। কারণ 5LB করে 155 থেকে 157 বেশি যাবে না যদি না এক্সট্রা অর্ডিনারি হন। তো তখন দেখা গেছে কোয়ান্টের কেএমএফের ম্যাথগুলো একটু হার্ড লেভেলের মোটামুটি। তো আমরা হচ্ছে কি এটা জানার চেষ্টা করছিলাম যে তারা কেএমএফের এই কোশ্চেনগুলো কোথা থেকে আসছে, তারা নিজেরা বানাইছে নাকি না। তখন আমরা যেটা বের করলাম, এক্সপ্লোর করলাম, সেটা হচ্ছে যে চাইনিজদের কিছু ব্যান্ডার আছে, তারা কি করে হোম জিয়ারির মাধ্যমে, ওই যে নাম শুনছেন অনেকে বলে যে বাসায় হোম জিয়ারি পরীক্ষা দিয়ে দেবে একজন আরেকজনের, বাংলাদেশে কিন্তু বিভিন্ন মার্কেটিং করে, শুনছেন কেউ? যে এক প্রক্সি দিয়ে দেবে, স্ট্রং ফেসবুক মার্কেটিং। ভাইয়া আজকে একটা পোস্টে দেখলাম আর কি, যে একটা ছেলে হোম জিআরই দিছিল, ওর বাড়ি নাকি প্রত্যন্ত গ্রামে, পরে ওর রেজাল্টটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু প্রত্যন্ত গ্রামে আপনাকে বুঝাচ্ছে, কারণ সে আর গতি নাই, কি করবে? সে কি বলবে আমি প্রক্সি দিয়েছিলাম, ধরা হয়েছে বলবে? এখন সে এটা বলছে আর কি। এখন আমি আপনাকে ক্লিয়ার করে বলি জিনিসটা কি হয়। এই হোম জিয়ারি জিনিসটা হচ্ছে করোনার সময় শুধুমাত্র বের হয়েছিল, যে যেন বাসায় দিতেও পারে সবাই। এই সেম জিনিস আরেকটা আছে আইএলস, অনলাইন আইএলস নামে।
ওই যে প্রক্সিগুলো শুরু হয়, প্রক্সিগুলো এই দুইটাতে হয় যে আপনারকে কি বলে ভিপিএন দিয়ে অন্য জায়গায় দেখাবে, দেখা আপনার কম্পিউটার একজন অ্যাক্সেস আরেকজন নিয়ে আপনার সে পরীক্ষাটা দিয়ে দিবে। ধরা খাইলে হয় কি আপনার স্কোরটা তো বাতিল হয়, আবার চাইলে অ্যাকাউন্টটা বাতিল হয়। তো এই জিনিসগুলো হয় আর কি, যে 4-5 বছরের জন্য অ্যাকাউন্টটা বাতিল হয়ে যায়। তো জিনিসটা হচ্ছে যে এটা এখন ওই চাইনিজরা কি করে, এদের বিজনেসে এটা যে ধরেন আপনি এক্সামের সামনে বসছে, তারা হচ্ছে এবং এই যে প্রক্টরিয়াল বা কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে রাখতেছে যে একটা স্টুডেন্ট ঠিক কি কি কোশ্চেন পাইতেছে। তার মানে কি এই কোশ্চেনগুলা একদম মেইন এক্সামকে ফোকাস করতেছে। অর্থাৎ একদম একটা স্টুডেন্ট তো হচ্ছে 27টা কোশ্চেন, এখন তো আসে 27টা কোশ্চেন, আমরা পরে ডিসকাস করতাম একটা কোশ্চেন কয়টা আসে। একদম তারা 27টা কোশ্চেন একটা স্টুডেন্টের সামনে যেভাবে আসে, ডিফিকাল্ট লেভেল, ইজি, মিডিয়াম, হার্ড, ঠিক যেভাবে আসে সে সেইভাবেই স্ক্রিনশট নিয়ে সেইভাবেই রেখে আমাদের কি করলো, মানে তারা বিক্রি করা শুরু করলো, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে। মানে এটা তো আর এত ওপেন না, এখন ওপেন হয়ে গেছে, আপনারা জানতে পারেন বিকজ অফ আমরা এটাকে মানে সবার হেল্পফুলের জন্য প্রকাশ করছি বিদায়, বাট এটা এত ওপেন ছিল না 2023 পর্যন্ত। তো এই কোশ্চেনগুলো যখন আমরা কিনছি, আমরা ফার্স্ট ব্যাচ স্টুডেন্টদের পড়ানো শুরু করছি, তখন আমরা প্রথম 30 সেট আনলাম, যে আমরা এমনি জাস্ট হচ্ছে মেইন এক্সাম টাইম ধরে পরীক্ষা দেওয়ার জন্য জাস্ট ট্রাই করছি, যে এক্সপেরিমেন্ট করার জন্য যে আমরা মক নিব শুধু। লাকিলি এইখান থেকে কমন আসছে কয়েকজনের, প্রথমে বিশ্বাস করি নাই হুবহু কমন আসছে, বাট এখান থেকে কমন আসে। তখন বুঝে গেছি যে জিআরইতেও কমন আসে হুবহু, তখন আমরা আরও 30 সেট আনি, টোটাল হইল 60। তো এটা হচ্ছিল 2024 সাল মিলে টোটাল 60 সেট। তো এইটা করে যারা পরীক্ষা দিত তারা মোটামুটি আপনি চিন্তা করেন কোয়ান্টি শুধুমাত্র 6টা থেকে 7টা হুবহু কমন পাইত, হুবহু বলতে বেলু সহ। তার মানে জিআরইর মতো একটা এক্সামে হুবহু কমন পায়, তার মানে বুঝে যেতে হবে এক্সামের কোশ্চেনগুলো অথেন্টিক, অর্থাৎ এগুলো প্র্যাকটিস করলে আমাদের জন্য লাভ, মানে যত বেশি প্র্যাকটিস করবো তত আমি মেইন এক্সাম সম্পর্কে জানতে পারবো। তখন আমরা 25-এ এসে আপডেট ভার্সনটা জানার জন্য যে বর্তমানে কী টাইপের আসতেছে, কোন ডিফিকাল্ট লেভেল চেঞ্জ হয়েছে কি হয়েছে না, তখন আরও 30 সেট আনি, তখন টোটাল মানে হচ্ছে 90 সেট হলো। তার মানে এই 90 সেট করে যে আপুরো যে পরীক্ষা দিল, রিসেন্ট কয়েকজন পরীক্ষা দিয়েছে, তারা কোয়ান্টি মানে 27টা কোশ্চেনের মধ্যে প্রায় 9টা থেকে 10টা হুবহু কমন পাইতেছে। তার মানে কি দাঁড়ালো, যে আমরা যদি ভালোভাবে এই 90টা ভালোভাবে করি, মেইন এক্সামের অনেকটুকু আমরা আগে ফেললাম। যদি আমার ডিফিকাল্ট লেভেল একটা ম্যাথ থাকতো, সেটা যদি কমন চলে আসে তাহলে তো হইলই। পাশাপাশি ভার্বালও সে যদি 8টা 9টা 10টা পায়, তার মানে 20টাও কমনই পাইতেছে। বাট আমরা বলতেছি না এত কমন আসতেছে, আমরা বলতেছি যে কমন আসতেছে, অবশ্যই কমন আসতেছে। এখন এটা স্টুডেন্টরা বলতেছে কেউ এত পাইছে কেউ এত পাইছে, বাট আমি তো আর পরীক্ষা দিয়ে বসি না যে অ্যানালাইসিস করার জন্য, হয়তো আমি আবার দিব অ্যানালাইসিসের জন্য, বাট আমি তো যাই না। স্টুডেন্টরা আইসা বলতেছে ভাই কমন পেয়েছি এটা, এত নাম্বারটা এটা। তার মানে এই জন্য এই কোশ্চেনকে এখন আমরা কি করি, 5LB-তে এত বেশি ফোকাস না দিয়ে আমরা ফোকাস দিচ্ছি এই মেইন এক্সামকে, পাশাপাশি কেএমএফকে। কেএমএফ হচ্ছে আমরা বেসিক টু অ্যাডভান্সে পড়াই ফেলি, আর মেইন রিয়েল কোশ্চেনকে আমরা কি করি একদম ব্যাচ ওয়াইজ সলিউশন, যেটা বাংলাদেশে আমাদের কোশ্চেনগুলো ভাইরাল হয়েছিল 60 সেট, শুধু 30টা হয় নাই, কারণ 30টা অনেক প্রোটেক্টিভ ওয়েতে যায়। 60টা যখন আমরা ভাইরাল হয়েছিল তখন হচ্ছে যে কি হয়েছে, তারা কিন্তু এগুলো রেকর্ডিং মানে তারা কিন্তু এগুলো পুরোটা সলিউশন দিতে পারে না, বাট আমরা হয়েছে কি পুরো 90 সেটকে ফুল ভার্বাল কোয়ান্ট সলিউশন দিয়ে স্টুডেন্টকে গুছিয়ে গ্রুপ স্টাডি করিয়ে তারপর পরীক্ষাতে যখন পাঠায়, তখন তারা চিনতে পারে কোশ্চেনটা কমন আসছে। বাট আপনার যদি অনেক রিসোর্স আমি দিয়ে দিই, 100, 100, 200, 300 কোশ্চেন দিয়ে দিই, কেএমএফ সব করতে বলি, তখন কিন্তু আপনার মনে থাকবে না কোনটা আসলে আসছিল। দ্যাটস ওয়াই আমরা স্টুডেন্টদের, আপনাদের ক্ষেত্রে সেম বলি, বেসিকটা কমপ্লিট হওয়ার পরে আমাদের মকগুলোর বিকল্প কিছু নাই, আপনি যখন 90টা মক দিবেন। এবং আরেকটা জিনিস, আমরা কিন্তু মক কিনছি পিডিএফ ভার্সনে, বাট আমরা আপনাদের ব্যবস্থা করছি কি, আমরা আপনাদের ব্যবস্থা করছি হচ্ছে ওয়েবসাইট। একদম আমি যদি দেখাই আপনাকে, কিনছি পিডিএফে, বাট আমি দেওয়ানোর চেষ্টা করতেছি আপনাকে যে আমরা টাকা ইনভেস্ট করে যে আমরা পরীক্ষা যেহেতু দিবই, আমরা আসলে কি দিয়ে দেই, মেইন এক্সামের ভাইব নিয়ে দিই। যেমন আমি মেইন এক্সামে ঠিক যত পাবো, আমি একটু ওয়েট করি, আমরা যদি একটু দেখি, আমরা একদম মেইন এক্সামে ঠিক যেই রকম পাবো ঠিক সেই রকম। আমি একটু ওয়েট, আপনারা চাইলে নিজেরও জাজমেন্ট করতে পারেন। একটা এক্সাম ফ্রিতে দেওয়া আছে ওপেনলি, আপনি জাস্ট ক্লিক করেন, দেখেন একদম মেইন এক্সামে যেরকম ঠিক ইন্টারফেসটা পাবেন, ঠিক সেম ইন্টারফেসে আমরা এইরকম AWটা সহ হয়, যে AWটা সহ আছে, দেন এটা পরীক্ষা দিলেন, তার মানে আপনার টাইম ম্যানেজমেন্ট থেকে ধরে সব কিছু তারা অটো হবে। যে এখানে দেখেন টাইম চলতেছে, ঠিক যেভাবে টাইম ফরম্যাট আছে, এগুলো
কোশ্চেন ফর্মেটগুলো আমরা পরে আরও ডিসকাশন করব, বাট ঠিক এইভাবে আপনি কিন্তু পাইতেছেন একদম মেইন এক্সামের মতো করে, ঠিক আছে। সো আমরা কিন্তু কিনছি এগুলো কি পিডিএফ ভার্সন। আমি যদি আপনাকে দেখাই, এগুলো ছিল কিন্তু এটা দেখেন ছিল কিন্তু এটা যে এই কোশ্চেনটা পিডিএফ ভার্সনে, আর এটা আমরাকে দিছি আপনাকে কিভাবে, এইভাবে। তাহলে জিনিসটা চিন্তা করেন, আপনি যে বাসায় বসলেন, পরীক্ষা দিলেন, পরীক্ষা শেষ হলো, মানে আপনি এই জায়গাটা কখন আসবে, যখন ওই যে 1.5 মাস পরে যখন আপনাকে বলবো যে আপনি এখন প্রিপেয়ার। বাংলাদেশে আর কোথাও নাই, মানে কোথাও নাই ঠিক এইভাবে আমাদের কপি করে আসতে পারে পরে, একদম আপনাকে দৌড় করে আর দেখেন প্রিপারেশন শেষ, সুন্দর করে এগুলো সলিউশন আছে, একদম ডিটেল সলিউশন সব কিছু। তাহলে দেখেন হাউ ইজ ইট, এখন কি পরিমাণ ইজি হয়ে গেছে আপনাদের জন্য প্রিপারেশন নেওয়া। আমাদের সময় কিন্তু এরকম ছিল না। জিনিসটা বুঝছেন না, 30 এবং 90 ডিফারেন্ট, মানে জিনিসটা কি যে ভাই কোশ্চেন করলেন। জি ভাইয়া বুঝতে পারছি। এখন কথা হলো যে ভাইয়া আপনি যে 25 সাল পর্যন্ত 90 সেট আনলেন, মানে আমরা ধরেন 26-এ পরীক্ষা দিলাম, সেটা কি রিলেভেন্ট হবে না ওইটা ডিফারেন্ট থাকে? তখন থেকে দেখবো যে 90 সেট করার পরেও হচ্ছে করতেছে যে কি বলে অ্যাকুরেসি বা কমন সংখ্যা কমে কি কমে না, তখন আমরা আবার এটাকে মডিফাই করব। তখন যখন দেখবো আমরা এখনো যেমন রেগুলার হচ্ছে মানে কমনের সংখ্যা অনেক বেশি, সো এখন তো রিলিভেন্ট বলতে তো কোশ্চেন ধরেন 24-এ যেগুলো ছিল এগুলো থেকে তো এখনো 6টা কমন পড়তে, তার মানে জিনিসগুলো কি হলো, জিনিস তো সেম, রাইট? মানে অথেন্টিক রিসোর্সে ওরা তো আর এরকম হয় না যে কমে গেছে কমন, শুধুমাত্র আমরা 30 সেট আনছিলাম যে বর্তমানকে জাজমেন্ট করে কিনা। আপনারা যদি পরীক্ষা দেন যে সামনের বছর শেষের দিকে, হয়তো বা আপনারা আরও আপডেট 30 পাবেন, সেটা যখন হচ্ছে দেখবেন ওই এনভায়রনমেন্টটা জানার জন্য আমি আনবো। বাট এখন পর্যন্ত এগুলো হচ্ছে বেস্ট রিসোর্স, ওই ফেক রিসোর্স না, একদম অথেন্টিক 90টা রিসোর্স এখানে আছে আমাদের কাছে, ঠিক আছে? বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, সো সেটাই বললাম, আপনারা যারা এখানে অ্যাডমিট হয়েছেন, আমার এখানে যারাই হয়েছেন সবাই জাস্ট আমাকে বিশ্বাস করে 1.5 মাস দেন, বেশি না। আপনার লাইফে অনেক সময় দিয়েছেন, 1.5 মাস শুধু আমাকে দেন, খুব ফুললি ভালোভাবে হচ্ছে করেন। আর আমি অবশ্যই ক্লাসের মধ্যে কথা বলবেন, যে কোনো ধরনের কোশ্চেন ক্লিয়ার হয়ে নেবেন, মানে চুপ করে থাকলে আপনার লস। আর চেষ্টা করবেন আমার ব্যাচের মধ্যে 6 থেকে 7 জন অ্যাক্টিভ থাকে, আপনি যেন ওই অ্যাক্টিভ মেম্বারটা হন, এবং কনসিস্টেন্সি রাখবেন হোমওয়ার্কটা রাখার। যদি কোনো কারণে মনে হয় যে হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেন না, প্লিজ আমাকে বলিয়েন যে আমরা একদিন সময় বাড়াই নিব, তাও হোমওয়ার্কটা করিয়েন। আমরা প্রয়োজন 2.5 মাসের জায়গায় 4 মাস করব কোর্সটা, তাও আমি এখান থেকে স্কোরটা আনতে চাই, জাস্ট এইটুকু, আর কিছু না। দেন রুটম্যাপ কি আমরা বললাম 12 তারিখ থেকে শুরু করব, ডিসেম্বরের 15-এর মধ্যে আমরা বেসিক কমপ্লিট করব, 25 তারিখের মধ্যে একদম অ্যাডভান্স বেসিক মোটামুটি হয়ে মকে ঢুকতে পারবো। তারপর আমাদের বাকি দিন ক্লাস চলবে, বাট মক আমরা শুরু করতে পারবো, অ্যাডভান্স প্লাস মক আমরা শুরু করতে পারবো 25 তারিখ থেকে। তার মানে আমরা 1.5 মাস, এই 1.5 মাসে আপনার থেকে আমি চাইছি, এই 1.5 মাস যদি আপনি ঠিকঠাক দেন, এরপরে যদি চান যে আপনার আরও বেসিক রিভিশন প্রয়োজন, আপনি চাইলে রিভিশন দেন, আমাদের পরের ব্যাচের সাথে রিভিশন দিতে পারবেন বেসিকটা। কিন্তু জাস্ট এই 12 নভেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত আপনি যদি আমার সাথে থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি জানুয়ারি 1 তারিখ থেকে আপনি বলতে পারবেন যে আমার সিলেবাসটা কি, জিআরই কি। অন্তত পক্ষে অবশ্যই রেগুলার ক্লাসে থাকতে হবে, এটা থাকবেন না আমিও বিশ্বাস করি, জানি। তারপর আমার ভরসা, মানে বিশ্বাস যে থাকবেন, ঠিক আছে? কারণ এই 1 মাস দিতেই পারেন আমাকে, আশা করি। হ্যাঁ, এখানে একটা ছোট কথা, যে আপনি যেটা বললেন যে মানে এই কথাটা মেইনলি আসলে যারা জব টপ করে তাদের জন্য, যারা হয়তো বা একটু হোমওয়ার্কে মানে একটু স্লোলি যাবে, তো সেই ক্ষেত্রে যারা আমার অন্য ব্যাচমেটরা থাকবে তারা কি এই জিনিসটা মানবেন যে মানে ভালো করে জানি যে ধরেন আপনি যে স্পিডে যাচ্ছেন, এত কম স্পিডে যাবেন যেটা তো আমি তো বুঝবো, রাইট? আমি জানি তো কোনটাতে একটু বেশি সময় লাগবে, কিন্তু 13টা ব্যাচ পরে এইটুকু ক্লিয়ার না, আমি বুঝবো যে আপনার কোনটাতে সময় লাগতেছে। জাস্ট আমি আশা করবো আপনি মুখ খুলে বলেন যে ভাই আমার সময় লাগবে, জিনিসটাকে বুঝছেন? আচ্ছা ভাই, আরেকটা বিষয়, জিআরই পরীক্ষাটা আসলে মানে কতক্ষণে হয়, কি ধরনের কোশ্চেন আছে, এটা কি আজকে বলবেন নাকি আরেকদিন? ছিল, বাট আজকে সময় চলে যাচ্ছে, আমরা নেক্সট মেইন ক্লাসে বলবো, বাট আজকে ট্রাই করব কিছু বলার, এই যে এই 3টা স্লাইড বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। সো প্রথমত হচ্ছে আরেকটা জিনিস, এইটুকু শেষ হওয়ার আগে আমরা আরেকটা জিনিস বলি,
জিআরই যদি একদম থাকে, আমার কাছে একদম কোনো বাজেট নাই, আপনি চেষ্টা করেন এখন থেকে টাকা জমানোর, ভাই অনেক টাকা লাগবে, আমি জাস্ট এটা মানে পড়াশোনার বাইরে বলতেছি। আপনি জিআরই আর আইএলটিএসের জন্য আপনি অ্যাভারেজ ধরে রাখেন 55, তারপরে আপনি অ্যাপ্লিকেশন, জিআরই স্কোর পাঠানো, এগুলো সব কিছু মিলে আপনার পার অ্যাপ্লিকেশনে যদি অ্যাভারেজ ধরে রাখেন ওয়েস্ট মানে জিআরই স্কোর পাঠানো সহ অ্যাভারেজ 10,000, 10টা ইউনিভার্সিটি করলে 1 লাখ, এর মাঝে হয়তো বা 5টা থেকে আপনি ওয়েবার নেবেন কীভাবে এগুলো আমরা পরে জানবো, মানে কারো যদি হেল্প লাগে আমরা বলতে পারি। তো এরপরে তারপরে কিন্তু আপনার 1 থেকে 2 লাখ টাকা আপনার হাতে থাকা উচিত। হ্যাঁ বলেন ভাইয়া, আপনার ওই আপনি একটা ক্লাসে সম্ভবত বলছিলেন, প্রেজেন্টেশন ক্লাসে, আপনার পরীক্ষা দেওয়ার সময় নাকি 4টা ভার্সিটিতে আপনি চুজ করতে পারবেন যে জিআরই স্কোর ফ্রিতে পাঠানো যায়, ওইটা নিয়ে একটু বললে ভালো হতো। ওকে, সো সেম জিনিস, আপনি ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে 4টা ইউনিভার্সিটিতে আপনি লিখে সার্চ দিয়ে আপনি পাঠাতে পারেন, যেগুলো অবশ্যই আপনি যদি জিআরই পরীক্ষার আগে যদি আপনি শর্ট লিস্ট করে ফেলতে পারেন যে কোথায় আপনি শিওর অ্যাপ্লাই করবেন আপনার প্রোফাইলের সাথে, যে ঠিক করে দিলেন যে তারা সেন্ট্রাল অ্যাপ্লাই আপনি করবেনই, মাস্ট বি করবেন, ওই ইউনিভার্সিটিগুলো যদি ওখানে পাঠিয়ে দেন তাহলে হচ্ছে $40 করে 4টা, কত প্রায় $160 বেঁচে গেল। তো এটা জাস্ট ওইখানে গেলে পরীক্ষা দেওয়ার পরে আপনাকে অপশন থাকবে আর কি, আপনি ইউনিভার্সিটি চুজ করেন, ওখানে স্কোরটা পাঠিয়ে দেন, তখন আপনি পাঠিয়ে দিবেন, স্কোর রেডি হলে ওখানে চলে যাবে, আপনি জাস্ট ইউনিভার্সিটি গ্রেড কোকে নক দেবেন যে আমার স্কোর পাইছেন কিনা, সে আপনি অ্যাপ্লাই করার পরে নক দিলে সে আপনার পোর্টালে অ্যাড করে দিবে। ঠিক আছে ভাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, সো আমরা দেখি জিআরই, আমরা বেশি ডিসকাশনে যাব না, আমরা নেক্সট হোমওয়ার্কের পরে 12 তারিখে আসলে ফুললি আমাদের ফোকাস ডিসকাশনে যাব। সো আমরা জিআরইতে আসলে 3টা পার্ট থাকে, এক হচ্ছে রাইটিং, এক হচ্ছে ভার্বাল, এক হচ্ছে কোয়ান। এখানে শুধুমাত্র ভার্বাল যদি হইতো তাহলে বেঁচে যেতাম আমরা জীবন থেকে, বাট সমস্যা হচ্ছে রিজনিং থাকে। রিজনিং বলতে চিন্তা, দক্ষতা, থিঙ্কিং এবিলিবিলিটি, মানে আপনি ম্যাথমেটিক্যাল দক্ষতা কীরকম, আপনাকে দক্ষতা চিন্তা করে আপনাকে শুধুমাত্র ভার্বালের গ্রামার চেক করতেছে না, ভার্বাল বা ইংলিশের থিঙ্কিং করে একটা কোশ্চেন গ্যাপ পাইছেন, গ্যাপটাকে থিঙ্কিং করে দক্ষতা কীরকম। জিআরই টোটাল হচ্ছে 1 ঘন্টা 58 মিনিটের একটা সময়, একদম অনেক রাশ সময়। আগে জিআরই ছিল 4 ঘন্টার সময়, 2 ঘন্টা পরে ব্রেক নিতে পারতাম, এখন ব্রেক নিতে পারি না। জিআরই একদম সিস্টেমেটিক ওয়েতে আসে, প্রথমে এডাব্লিউ রাইটিংটা আসে, এই রাইটিংটা যদি আপনি কমও পান ক্ষতি নাই, বাট কম পাইলে ক্ষতি কি, আপনি ফান্ডিংটা খুব একটা হয় না, কারণ এই রাইটিং লেখার উপরে বোঝা যায় যে আপনি আসলে লিখতে পারেন কিনা, মানে ওরা ডিসিশন নিতে পারে যে আপনি হ্যাঁ লিখতে পারেন, অন্ততপক্ষে 3 পাওয়া উচিত। পরীক্ষাটা হয় 6-এ আপনি কত পাইছেন এটার রেজাল্টটা দিবে 10 দিন পরে, আর এগুলোর সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো 6-এ কত পাইতেছেন, 3 পাওয়া উচিত মিনিমাম, যদি আপনি গ্রামারটা ঠিক রাখেন আর মোটামুটি ভুল না করেন তাহলে 3 পেয়ে যাবেন। তো এটা সবার প্রথমে সবসময় আসে 30 মিনিটের। যদি আপনি আইএলসের টাস্ক 2 জানেন তাহলে এটা সেম জিনিস, একটা ইস্যু থাকে, এবং এই কোশ্চেনগুলো হচ্ছে অলরেডি প্রি ডিফাইন। আপনি যদি জাস্ট ওয়েবসাইটে যে লেখা সার্চ দিবেন যে AWA ইস্যু পুল লিখে সার্চ দিবেন যখন, তখন দেখবেন সরাসরি যে এখানে চলে আসছে পিডিএফটা, এই পিডিএফের যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো আসবে, তার মানে আহামরি এগুলো প্রি ডিফাইন। তো আপনি যদি সবগুলো কোশ্চেন নিয়ে একটা আইডিয়া নিয়ে যান এবং কীভাবে লিখতে হবে সেগুলো তো আপনার সুন্দর করে এখানে ডিসকাশন করা আছে, যে এখানে গাইডলাইন, তো এগুলো দেখলে মোটামুটি পেয়ে যাবেন। তারপর আমরা AWA ক্লাস নিব, তারপরে আসবে ভার্বাল অথবা কোয়ান। একটা ছোট একটা কোশ্চেন ছিল ভাই, এটা হচ্ছে যে রাইটিং গুলো আমরা লিখবো বা প্র্যাকটিস করব, এটা কি আপনাদের এন্ড থেকে রিভিউ আপনারা করে দেন? হ্যাঁ, রিভিউ করে দেব, যে মকের সময়, যে যখন এই যে মক দিবেন না, তখন হচ্ছে আপনার এখান থেকে ব্যাক এন্ডে, তো এই যে পরীক্ষা দিলেই তো আমি আপনাকে দেখালাম না, যে প্রথমে যে এটা আমার ব্যাক এন্ডে আসে, তখন কয়েকজন একটা রিভিউ করে দেওয়া হয়, ঠিক আছে, যে আপনি ঠিকঠাক আসতেছে কিনা। ঠিক আছে ভাই? আর আরেকটা বিষয় হচ্ছে যে রেগুলার রাইটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কি ডিরেক্ট কি কোনো রাইটিং ক্লাস নেন, বা এখানে মানে হ্যান্ড টু হ্যান্ড কোনো কিছু দেখার সুযোগ থাকে কিনা? আমরা তো রেকর্ডিং দিছি ক্লাসে, তারপর প্রবলেম থাকলে আমরা ক্লাসে 1-2টা ক্লাস নিই, বাট এখানে গ্রামার্টিক্যাল বলেন ওগুলো নিয়ে আমরা যে সেখানে স্ট্রাকচার AWA কীভাবে লিখতে হবে ওই স্ট্রাকচার নিয়ে ক্লাস হয় আর কি, একটা রাইটিং আলাদাভাবে ওইরকম, মানে আইএলসে যেমন রাইটিং নিয়ে আলাদাভাবে ওইরকম ক্লাস না আর কি। ঠিক আছে, বুঝতে পারছি ভাই? ওকে ভাই, ওকে। সো তারপরে হচ্ছে ভার্বাল অথবা কোয়ান্ট, এরকম 2টা করে সেকশন থাকে। তো শুধুমাত্র যদি প্রথমে AWA অর্থাৎ লেখাটা আসলো, তারপরে এক্সামে হয়তো বা ভার্বাল অথবা কোয়ান্ট আসতে পারে,
যে কোনো একটা আসবে 12টা কোশ্চেনের, ভার্বাল আসলে 12টা কোশ্চেনে 18 মিনিট, কোয়ান্ট আসলে 21 মিনিট। এর মাঝে আনসার করতে হবে, এর মাঝে আপনি যত পান সেটাই আপনার এবিলিটি। তারপরে যদি প্রথমে ভার্বাল আসে পরে আসবে কোয়ান্ট, তাহলে কোয়ান্ট আসলো 12টা, ভার্বাল আসলো 12টা, তারপরে আসবে আবার ভার্বাল। এই ভার্বাল আসবে এই ভার্বালের দক্ষতা অনুযায়ী, এই ভার্বাল আপনি যত ভালো করবেন এই পার্টটা তত হার্ড আসবে। তো হার্ড আসলে আমার মনে হয় ভাই আমি হার্ড কেন নিব, আমি তাহলে হচ্ছে এখানে অনেক ভুল করবো যেন এটা ইজি হয়। এটাই একটা খেলা, আপনি যত ভালো করবেন তখন এখানে হার্ড আসবে, হার্ডগুলো পারলে আপনার পয়েন্ট বাড়বে, আপনি ভালো স্কোর পাবেন। এখানে যদি খারাপ করেন এখানে অনেক ইজি আসবে, দেখলে আপনি ভার্বাল করতে পারবেন, এত এত সহজ সহজ ভার্বাল ওয়ার্ড আসবে আপনি আর ইজিলি পারেন। কিন্তু তখন আপনি 15টা কমপ্লিট করলেও আপনার স্কোর আর উঠবে না, এগুলো একটু পরে দেখাচ্ছি। সো ভার্বালে এখানে 15টা কোশ্চেন, এখানে সেম 23 মিনিট সময় লাগবে, পরবর্তীতে আবার কোয়ান্ট আসবে, দেন এখানে 26 মিনিট সময় লাগবে। টোটাল হচ্ছে এই 27টা কোশ্চেন, 12টা এবং 15টা, এই 12টা এবং 15টা 27টা কোশ্চেন আপনাকে আসবে, হয় ভার্বাল আগে আসতে পারে হয়তো কোয়ান্ট আগে আসতে পারে। ঠিক এভাবেই কোশ্চেনগুলো আসে এবং প্রত্যেকটা কোশ্চেনের নির্দিষ্ট একটা টাইপ আছে, যেমন কোয়ান্টের ভিতরে কয়েক রকমের কোশ্চেন আছে, ভার্বালের ভিতরে 3 রকমের কোশ্চেন আছে, একটা হচ্ছে প্যাসেজ দিয়ে, আরেকটা হচ্ছে টেক্সট কম্প্রিহেনশন দিয়ে, আরেকটা হচ্ছে এসি দিয়ে। আমরা এই 3 রকম এগুলো ভার্বাল ক্লাসে ডেডিকেটেডভাবে যাবো, নেক্সট ক্লাসে কোয়ান্ট হবে, কোয়ান্ট ক্লাসে কোয়ান্টের ডিসকাশন করবো। তো কোশ্চেন ঠিক এইভাবে আসবে সব সেটে। আমরা যদি একটা মেইন এক্সামও দেখি, যেমন একটা পিডিএফটাই দেখি, প্রথমে ধরেন এই একটা ব্লোটা আসলো, দেন এরকম এখানে একটা কোয়ান্ট আসলো, এই কোয়ান্ট হচ্ছে 12টা কোশ্চেন যাবে, এগুলো আবার কোশ্চেন টাইপ, এগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো যে এই টাইপটাকে কী বলে, ওই টাইপটাকে কী বলে, এগুলো আমি এখন টেনশন করার দরকার না। এই যে কোয়ান্ট আসলো, কোয়ান্টের পরে কোয়ান্ট 12টা কোশ্চেন চলে যাবে, 9, 10, 11, 12, দেন আসবে ভার্বাল, ভার্বালে ঠিক 12টা কোশ্চেন চলে যাবে। এই যে এইগুলোকে হলো প্যাসেজ, এগুলোকে বলা হয় সেন্টেন্স ইকুইভ্যালেন্ট, যেগুলো একটা একের অধিক আনসার হয়, এগুলোকে বলা হয় টেক্সট কম্প্রিহেনশন। এই যে এগুলো আমরা ক্লাসের টপিকে পড়বো, যারা একদমই বুঝেন না টেনশনই দরকার, জাস্ট আমরা বলতেছি 12টা গেল, দেন দেখেন এই 15টা আসে, এই 15টা আসছে আগের 12টা কীরকম আমি পারফরমেন্স করছি সেটার উপরে ডিপেন্ড করে এই 15টা আসছে। এই 15টা শেষ হলে ভার্বালের, দেন ভার্বালে আরও 15টা আসবে। এই যে ভাইয়া AWA যেটা আছে এটা তো আমরা টাইপ করে লিখবো না পরীক্ষাতে? টাইপ করে লিখবেন, রাইট, পরীক্ষা হলে টাইপ করে লিখবেন। এবং এটার জন্য তো এভাবে আমি দিয়ে দেখাইলাম, যে ধরেন আমি আপনাকে দেখাই পরীক্ষা হলে কীভাবে আসবে। এই যে ধরেন আমি একদম এক্সাম, মেইন এক্সামে ঠিক এইরকম পাবেন, এইরকম ক্লিক যতটা ক্লিক এখানে পড়তেছে মেইন এক্সাম ততটা ক্লিক দিবেন। দেন দেখেন এই যে AWA রাইটিং, AWA দেখেন এই যে ক্লিক করলে এই যে এখানে টাইপ করবেন, কথা বুঝছেন? এইভাবেই থাকবে, বাম পাশে থাকবে, এটা আপনাকে লিখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। দেন আপনি ঠিক মেইন এক্সামে এরকম ওয়ার্নিং দিবে, টাইমের আগে শেষ হয়ে গেল, দেন এই যে এখানে আসছে কি কোয়ান্ট আসছে, ঠিক সেমভাবে এই যে 21 মিনিট যাইতেছে, 21 মিনিট যাবে। বুঝছেন প্রসেস কি? তাও যদি টাইপ ভিত্তিক আরও জানতে চান আমার ওয়েবসাইটে যেয়ে সুন্দর করে ফ্রি এক্সামটা একটু ঘাটাঘাটি করেন, দেখেন আপনি কয়টা পারেন, মানে আপনার নলেজ জিরো সেই অনুযায়ী আপনি কয়টা পারেন। দেন আবার যখন আমরা বেসিক 1 মাস পরে আপনি কয়টা পারেন, এগুলো জাজমেন্ট করেন, সমস্যা নেই। তো দেখেন এই যে এইটা বললাম যে প্রথম সেকশনে ধরেন ভার্বালে, ধরেন আপনি ভার্বালে প্রথম সেকশনে 1টা পারলেন, পরের সেকশনে 15টা পারলেও মাত্র 155 পেয়েছেন, 15 পারলে। আবার প্রথম সেকশনে 12টাতে 12টা হয়ে গেছে, পরের সেকশনে যদি 0টা পারেন তাও কিন্তু 153 হয়ে গেছে। জিনিসটা হচ্ছে এরকম, যে তার মানে প্রথম সেকশনে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার উপরে যত ভালো করবেন পরে, তার মানে কোয়ান্টে যদি আমি ভালো স্কোর পাইতে চাই এখানে প্রথম সেকশনে মাস্ট বি 9টা 10টা করে পাইতে হবে, আদারওয়াইজ কোয়ান্টিটি দেখেন, তার মানে প্রথম সেকশনে কোয়ান্টিটি 10টা পারি, পরের সেকশনে অ্যাপ্রক্সিমেটলি 12টা 13টা পারলে আমি 162 পারি। তার মানে প্রথম সেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, 160-এর উপরে পাইতে গেলে অবশ্যই আমাদের কোয়ান্টে 9টার উপরে প্রথম সেকশনে পাইতে হবে। তো আমরা প্রথম সেকশনগুলো আরও ডিটেলসে আমরা জানবো যে কী টাইপের আসে, বাট এইটাই অ্যাপ্রক্সিমেটলি আর কি আনসারটা, মোটামুটি স্কেলটাকে যদি ধরি আর কি। জিনিসটা বুঝছেন এবার? বুঝছেন? প্রথম সেকশনে যদি আমি বেশি পারি পরের সেকশনে হার্ড কোশ্চেন আসবে, এটা কি বুঝছে এবার? জি ভাইয়া। সো আমি চেষ্টা করবো হার্ড কোশ্চেন, আমি যদি দেখি মেইন এক্সামে হার্ড কোশ্চেন আমি পাইছি, তার মানে বুঝে নেবে আমার সুখবর যে আমি প্রথম সেকশনটা ভালো করছি, পরের সেকশনে এখন যদি ভালো করে আমি স্কোর ভালো পাবো। ভাই এটা কি প্রোগ্রামিং করা থাকে, মানে পরের সেকশন সহজ হবে, এটা কি প্রোগ্রামিং করা থাকে ওটা? হ্যাঁ, এটা আপনার স্কিলের উপরে আসতে থাকে। আর আমাদের যে রিয়েল কোশ্চেনগুলো সবগুলো পারচেজ করা হয়েছে 310 প্লাস স্কোর দেয়,
মানে 310, 15, 20 এদের আর কি। তার মানে আপনি ওরা যেভাবে আপনি যদি মেইন এক্সাম পরীক্ষা দিয়ে থাকেন আমাদের এখানে মক, তাহলে বুঝে যাবেন যে আপনি ওদের এখানে যত পাবেন মেইন এক্সাম তত পাবেন, কারণ ডিফিকাল্ট লেভেলটা এত ইজি না আর কি, ঠিক আছে? ওকে, দেন এই যে তিনটা টাইপ এগুলো নিয়ে আমরা ক্লাসে বলবো। নেক্সট হোমওয়ার্ক হচ্ছে আমি বলে দিই কোয়ান্টের হোমওয়ার্ক। আমরা কোয়ান্টের হোমওয়ার্ক আমরা হোয়াটসঅ্যাপে ইয়েতে দিয়ে দিব। আমরা এই যে ক্লাসের পরে আমরা হচ্ছে সবাইকে এই গ্রুপটাতে আমি ইনভিটেশন পাঠাবো এই মেসেঞ্জারে। এখানে যদি যেমন আজকের ক্লাসে সেম আমি এজ ইট ইজ যদি ওরিয়েন্টেশন ক্লাস চিন্তা করি, আজকের ক্লাসটা এখানে থাকবে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেও থাকবে। হ্যাঁ, এখানে দিলাম ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে, এইখানে ক্লাসটা অ্যাড হবে। সেম হোমওয়ার্কটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা করব, সাপোর্টিং ভিডিও আছে, আমি একটু যাই, ভোকাবুলারি কিছু আজকে দিব না। এই যে টাইপ 2 এই যে চ্যাপ্টারটা আছে, 3টা চ্যাপ্টার আছে, বাট এটা একটু হার্ড লাগতে পারে। জাস্ট কি করব, 3 দিন মাঝখানে গ্যাপ আছে, সমস্যা নেই। প্রথম ক্লাস আমরা যদি যতটুকু পারি আমরা এই পিডিএফটা ওপেন করব, করে এই পিডিএফে 7 নাম্বার, 13 নাম্বার এবং 14 নাম্বার অধ্যায়টা নিজে ট্রাই করার চেষ্টা করব, নিজে কতটুকু পারি। দেখবো যে অনেক সময় আমরা একদমই পারতেছি না, তখন আমরা কি করব, এখানে ভিডিও আছে, ভিডিওটার হেল্প নিব। ভিডিওটার প্রথমে 1 ঘন্টা পুরো শুধুমাত্র বেসিক আলোচনা করা হয়েছে, তো আপনি বেসিকটা খাতায় নোট করবেন, তারপর আবার ম্যাথটা করার ট্রাই করবেন, তারপর যেগুলো পারবেন না সুন্দর করে মেসেঞ্জার গ্রুপে দিবেন, আমরা ডিসকাশন করবো এবং নেক্সট ক্লাসে আবার ফুল বেসিক আলোচনা করব, আপনাদের এটার প্রবলেম আলোচনা করবো, দেন কেএমএফ সলভ করব। আমাদের প্রসেস এটাই, সুন্দর করে জাস্ট একদম ক্যাজুয়াল। ধরেন আপনি কিচ্ছু জানেন না, জাস্ট কি করবেন, প্রথমে এই ভিডিওটা ওপেন করেন, করে প্রথমে 1 ঘন্টা খাতায় নোট করেন, দেন এই 3টা চ্যাপ্টার করা শুরু করেন, ভিডিও একদম লিঙ্ক দেওয়া আছে, দেন এখান থেকে আবার এই 3টা চ্যাপ্টারের সলিউশন কিন্তু এই ভিডিওতে আছে শেষে, সুন্দর করে আবার দেখে নেন, দেন আমরা ক্লাসে আবার করতে আসেন। সো প্রথম ক্লাসটা একটু লম্বা মনে হয়, বাট পরবর্তীতে আমরা আস্তে ধীরে অল্প কমিয়ে আমরা আস্তে আস্তে আগাবো। সো এই হচ্ছে নেক্সট হোমওয়ার্ক যদি আমরা বলি। দেন এখন বলেন কোনো কোশ্চেন থাকলে, এনিথিং। জি ভাইয়া, হ্যালো। আচ্ছা, তো ভাইয়া আপনি মানে আমাদের শনি সোম বুধ বলতে আমরা মানে আমাদের নেক্সট বুধবার থেকে ক্লাস শুরু হচ্ছে ফর নাম্বার 1, তাই তো? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে আপনি যে এই হোমওয়ার্কের কথা বললেন, এখানে ম্যানহাটন 5LB থেকে 3টা চ্যাপ্টার করতে হবে। আচ্ছা, তো এই 3টা চ্যাপ্টারের যে বিষয়টা, মানে এই 3টা চ্যাপ্টার কি নরমালি যারা একদম মানে অ্যামেচার লেভেলের তাদের কি পারার মানে কথা নিজে নিজে? আমি আমার কথা কি আমি বলছি, ধরেন আপনি অ্যামেচার না, তখন সরাসরি ম্যাথটা করতে ট্রাই করেন। আপনি অ্যামেচার, তাহলে আপনাকে এখানে সুন্দর করে কি দেওয়া আছে, সাপোর্টিং ভিডিও বলছি, প্রথম 1 ঘন্টা দেওয়া আছে যে বেসিক ডিসকাশন করা আছে, একদম বেসিক ডিসকাশন করা আছে, আমরা ওটা খাতায় রাইট। জি, আবার যাবেন করতে যে হয়তো কিছু আটকাবেন, সেটার সলিউশন ভিডিও এখানে আবার দেওয়া আছে, রাইট? আচ্ছা, জি জি। করার পরে আসলেন ক্লাসে এসে আবার এটার বেসিক ভিডিও বেসিক ক্লাস করলেন আমার সাথে, এবং 5 মানে অ্যাডভান্স কেএমএফ ক্লাস করলেন ক্লাসেই বসে 2 ঘন্টা 1.5 ঘন্টায়। তার মানে প্রথম ক্লাসটা হার্ড লাগতে পারে, কিন্তু পরবর্তীতে আমার এই অ্যাডজাস্টে যখন হয়ে যাবে তখন দেখবেন আপনার কাছে মজা পাচ্ছেন। সো অ্যামাচার লেভেলের জন্য কিন্তু সাপোর্টিং ভিডিও আগে দেওয়া, রাইট? আচ্ছা, ঠিক আছে। এটা মানে এই না যে ধরেন এটার প্রথমে 2 ঘন্টার ক্লাস, পরের 8 ঘন্টা কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। এখন ধরেন আপনি 5LBর চ্যাপ্টারগুলো নিজে না করে পুরো ভিডিওটা আপনি জাস্ট হচ্ছে দেখার মতো করে দেখে ফেললেন, নোট করলেন, দেখে তাহলে কি লাভ হবে, ইমপ্রুভমেন্ট হবে না? তার মানে আপনি জাস্ট ততটুকু দেখবেন যতটুকু শুধুমাত্র বেসিক আলোচনা করা আছে, তারপরে আপনি নিজে ম্যাথ করার ট্রাই করবেন, তারপরে আইসা আবার ম্যাথ হয়েছে কি হয়েছে না, মানে আপনার লজিকটা ঠিক আছে কিনা, আপনি আপনার জীবন আসলে চ্যাপ্টারগুলো এত সহজ, আপনার জীবন থেকে নেওয়া। ওই যে যেমন ভাগশেষ তারপরে বের করা, তারপর হচ্ছে এগুলো নতুন নামটা নতুন হতে পারে, যেমন ইউনিট ডিজিট ওয়ার্ড, যেমন এককটা আমরা বলি ইউনিট ডিজিট, এখানে ভাগশেষকে আমরা রিমাইন্ডার বলি। এগুলো আপনার কাছে অ্যামেচার হলে আপনার কাছে ফিল হবে যে ভাই আমি জীবনও জানি না, আমার মতো আর কি, আমিও জানতাম না। তো এগুলোই ডিটেল ডিসকাশন আপনার এখানে আছে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। সো এরপর ট্রাই করবেন, না পারলে তো আবার এগুলোর জন্য তো শুনুন, আমরা ক্লাস কিন্তু এরকম না যে এই টপিকটা আর হবে না, আমরা এই টপিকটার উপরে আবার যখন আরেকটা কোয়ান টপিক করবো, এই 2টা টপিক মিলে আবার আরেকটা হোমওয়ার্ক থাকে, যে 2টা টপিকের উপরে কেএমএফ এ যা আছে সব আবার হোমওয়ার্ক দিচ্ছে, আবার করে আসেন। তার মানে জাস্ট আমার সাথে রেগুলার থাকলে এগুলো ডাবল হবে, জিনিসটা ক্লিয়ার? জি ভাই, মানে জিআরই তো ভাই আপনি তো বলছেনই যে জিআরই তো ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড। তো মানে আপনি হোমওয়ার্ক দিবেন, এখন স্টুডেন্ট হিসেবে হয়তো ভাই না পারলে আপনাকে একটু বেশি বেশি প্যারা দিতে হবে, তো হোপফুলি বিরক্ত হবেন না। এরকম মনে হয় যে আপনি সারাদিন কিছুই করলেন না, আমাকে প্যারা দিলেন। আপনাকে একটা গ্রুপ মেনটেন করতে বলছে, রাইট?
মেসেঞ্জার। জি জি এখানে আপনাকে একটা টিম হইতে হবে যে আপনি প্রবলেম দিচ্ছেন, আপনার প্রবলেমে আরেকজন হেল্প করতেছে, দেন আপনারা একজনই পারতেছেন না, তখন আমি আসি মাঝখানে। আমি যদি আপনাদের সবার হচ্ছে একদম হয়ে যায়, তাহলে তো আপনারা জিআরই পার করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। সো গ্রুপটা এই জন্যই মেনটেন করা হয়, একটা গ্রুপ মেনটেন হয়, একটা সময় পরে দেখবেন আপনার থেকে অনেক আরেকজনের ভার্বাল নলেজ খুব ভালো, সে আইডিয়া দিচ্ছে, আপনি তার কোয়ান্ট আইডিয়া দিচ্ছেন। জাস্ট আমি বললাম কি আমার সাথে 1 মাস ধৈর্য ধরে থাকেন, আমি কোনো মেন্টর আপনার দায়িত্ব নেবে না, বাট আমি আপনার দায়িত্ব নিছি 1 মাসে, এইটুকু বিশ্বাস করে থাকেন শুধু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আমরা ছেড়ে দিব। আমি একটু ভাইয়া বলতে চাইছি, আমি মাঝখানে একটু ডিসকানেক্টেড ছিলাম, আরেকটা কাজ ছিল আর কি। তো এই যেগুলো কথা বলছেন এগুলো কি গ্রুপে শেয়ার করবেন? গ্রুপে বলতে মানে এগুলো আমি পাবো কিভাবে, যে যে হোমওয়ার্ক গুলো বা যেগুলো বলছেন? আচ্ছা হ্যাঁ, এডমিটেড পরে আমরা তো গ্রুপে যারা যারা এডমিট হয়েছে তাদের তো গ্রুপ একটু পরে ওপেন হয়ে সেখানে শেয়ার হবেই। আর হ্যাঁ সব কিছু এখানে পাবেন একদম, এগুলোর অ্যাক্সেস থেকে ধরে সব খুব গুছানোভাবে আপনারা পাবেন, মানে আপনাদের কোনো কনফিউশন থাকবে না, বুঝি নাই এটা। মানে আমি বললাম আমি ভিডিওতে একবার বুঝিয়ে দিয়েছি, দেন আবার সেম জিনিসগুলো আপনারা মেসেঞ্জারটাতেও পাবেন, হোয়াটসঅ্যাপেও পাবেন, আবার এখানেও পাবেন, ডকেও পাবেন। ঠিক আছে। আর এই অ্যাডমিশনের বিষয়টা কি বলেছেন নাকি আমাদের? অ্যাডমিশন বলতে সবাই যারা অ্যাডমিশন এখানে অনেকে আছেন ওপেন, সো এই ক্ষেত্রে আমার জাস্ট নাম্বারটা একটু হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে জাস্ট একটা নক দিলে হবে। ওকে 698001 এটাতে জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে হবে। আর আমরা 12 এখন থেকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আজকে থেকে, সো হোমওয়ার্ক করেন, 12 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা দেখতেছি, দেখা হবে। সো বুধবার তাই তো? হ্যাঁ বুধবার ক্লাস হবে, এবং সেদিন আমরা কোয়ান্টের টাইপ ভিত্তিক আলোচনা করবো যে একটা কোশ্চেনে কি কি টাইপ হয়, পুরো কোশ্চেনটাকে অ্যানালাইসিস করবো আর কি, তারপর আস্তে ধীরে ধীরে আমরা ডিপে ঢুকবো আর কি। আচ্ছা আরেকটা বিষয় হলো ভাইয়া, ওই শনি সোম বুধের চাইতে আমি দেখলাম আপনার ব্যাচ 13টা মনে হয় রবি মঙ্গল বৃহস্পতি ছিল, ওই ডেটটা আমার জন্য বেস্ট সুইট করে। আমরা ওই ডেটটাতে যাব, আমরা মানে ওই ডেটটা আমার জন্য প্রেফারেবল, বাট এর ওই 13 এর কিছু প্রবলেম ডিসকাশন হয়ে গেছে, সো আমরা ওটা যাব 20 তারিখ থেকে যাব ওইটা, বাট দুদিন পরে কয়েকটা ক্লাস পর। বুঝেছি। ঠিক আছে। কোর্সের ব্যাপারে যদি একটু বলতেন। কোর্স ফি এর ব্যাপারে। কোর্স ফি হচ্ছে 7000 টাকা, মানে এটা আপনি বলতে পারেন যে আপনাকে যে পরিমাণ এফোর্ট দেওয়া হবে সেই তুলনায় কিছুই না। সো একটু একসাথে অনেক বেশি লাগতে পারে, বাট আমি পুরো বাংলাদেশের তুলনায় বলেন, বিশ্বের তুলনায় বলেন, আপনার যদি জিআরই একটা ভালো স্কিল আনতে চান এবং সারা একটা ব্যাচের পরে ধরেন প্রবলেম ডিসকাশন আছে, আপনি পরের ব্যাচে জয়েন করতে পারেন। সো এই হিসাবে এখানে বেসিক অ্যাডভান্স পুরোটাই আছে, 7000 টাকা কোর্স একবারে দিতে হয়, এবং এই বিশ্বাসটা রেখে যদি আসতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আপনার হচ্ছে ব্যাচ 11 স্টুডেন্ট ছিলাম, আমি আপনার লাস্ট ভাইয়া সুদীপ্ত মানে হ্যাঁ ভাই, আমি আপনার ব্যাচ 11 স্টুডেন্ট ছিলাম। তো ভাইয়া লাস্ট মাসে আমার বিএসসি কমপ্লিট হয়েছে, তো এখন আমি চাচ্ছিলাম নতুন করে কোর্স শুরু করতে পারি, রিস্টার্ট করতে একবার। আমি ভাইয়া ম্যানেজমেন্ট যে 5 এলবি আছে না, ওটা থেকে জাস্ট বেসিক গুলো মানে করতেছি, মানে আপনার হচ্ছে অলরেডি পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ করছি আপনার ওখান থেকে। এখন আপনি বলেন, আপনি মানে আপনি জ্বরে পড়ছিলেন কেন? এটা ভেরিফিকেশন ইয়ে দেন আগে। লাস্ট সেমিস্টারে মানে কোর্স ওয়ার্কের অনেক প্রেশার ছিল, তো আর আমার ছিল প্রজেক্ট এইসব, ওই জন্য সময় দিতে পারিনি ভাই, এটা আমি গাফিলতি ছিল। ঠিক আছে ভাই, আপনি হচ্ছে যে যদি এখানে এদের সাথে করতে চান আমাকে পার্সোনাল একটা নোট দিন, সমস্যা নেই। বাট ঠিক আছে, একটাই কথা, এই এখন কিন্তু গ্যাপ পাইলে আপনাকে অ্যাক্সেসে রাখবো না। না না ঠিক আছে ভাই, আমার তো মানে এখন তো ফ্রি টাইম, আমি তো এখন ফুলি ডেডিকেট দিচ্ছি, সময় দিচ্ছি। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তাহলে হচ্ছে আজকে তাহলে আমরা এই পর্যন্ত, আমরা ভিডিওগুলো ইউটিউবে এবং পেজেও পাবেন আজকে ক্লাসটা, বাট নেক্সট থেকে আর হচ্ছে পাবলিক পাবেন না, বাট ইনশাল্লাহ আমরা দেখা করবো নেক্সট 12 তারিখ। ঠিক আছে, যে ভাইরা তন্ময় ভাই তো এডমিটেড আসেনি, সো 12 তারিখ ইনশাল্লাহ ক্লাস অ্যাটেন্ড হবে। এর আগে সব কিছু অ্যাক্সেস পাবেন, ধীরে সুস্থে পাবেন, অধৈর্য হেন না। ঠিক আছে, জি জি, ওকে ভাই, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় নিয়ে কথা বলছেন। ওকে, তাহলে আমরা ক্লাসে নেক্সট ক্লাসে আমরা আরো ডিসকাশন করব। আজকে তাহলে এই পর্যন্ত। হ্যাঁ ভাই, আমাদের ক্লাসগুলো কন্ডাক্ট কি আপনি করবেন? হ্যাঁ, সবগুলো ক্লাস আমিই করব।